আপনি সমালোচনা করে দিচ্ছেন নওশাদ সিদ্দিকী দাঁড়ালে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে। আপনি করুন, কিন্তু আপনাকে ডেটা রাখতে হবে হাতে। 2019 সালে পশ্চিমবাংলা যে 18টা সিট পেয়েছিল, সে 18টা সিটে কারা দাঁড়িয়ে কতটা ভোট কেটে রায়গঞ্জ থেকে শুরু করে আপনার বনগাঁ থেকে শুরু করে কারা কি করেছিল সেটা জানতে হবে। আপনি সমালোচনা করছেন নওশাদ সিদ্দিকী দাঁড়ালে নাকি বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে। 2019 সালে নওশাদ সিদ্দিকীরা ছিল না, 2021 সালে জাস্ট রাজনীতির ময়দানে এসেছিলাম। আমরা যে কটা সিটে প্রার্থী দিয়েছি সে কটা সিটে বিজেপি কটা জিততে পেরেছে, বাকি যে 77টা তৃণমূল ক জায়গায় সুবিধা করে দিয়েছে সেই ডেটাটা হাতে নিয়ে বলুন আমাকে, সমালোচনা করুন না, আমি তো না বলছি না, কিন্তু গঠনমূলক সমালোচনা। আচ্ছা, নওশাদ সিদ্দিকী থাকলে বিজেপি চলে আসবে। অসমে নওশাদ সিদ্দিকী ছিল, ত্রিপুরাতে নওশাদ সিদ্দিকী ছিল, আপনার রাজস্থানে নওশাদ সিদ্দিকী ছিল, উত্তরপ্রদেশে নওশাদ সিদ্দিকী ছিল। ব্যাপারটা হচ্ছে এটা খাইয়ে দেওয়া হয়, আমরা খেয়ে নিচ্ছি। তো সমালোচনা করুন, ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসিজম এনিবডি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আওয়ার ভাইজি। তো প্রথমে বলবো যে আপনি কেমন আছেন? আছি, ভালো চলে যাচ্ছে। লোকসভা ভোট গেল, আজ থেকে অধিবেশন শুরু হচ্ছে পার্লামেন্টে। তো এবার মানে লোকসভা ভোটের যে ফলাফল বা আজ থেকে মানে পার্লামেন্টের অধিবেশন আরম্ভ হচ্ছে, তো এই যে ফলাফলটা হলো এটা নিয়ে আপনার কি পুরো মতামত, মানে যদি বলতেন। আপনি সামগ্রিকভাবে জিজ্ঞাসা করছেন, প্যান ইন্ডিয়া বলছেন না ওয়েস্ট বেঙ্গলের কথা বলছেন না আইএসএফ এর কথা বলছেন? ওয়েস্ট বেঙ্গল এবং আইএসএফ এর কথা। দেখুন, ওয়েস্ট বেঙ্গল আইএসএফ এর কথা যদি প্রথমে আইএসএফ এর কথা বলি, যে রেজাল্ট হয়েছে আরো বেটার রেজাল্ট হওয়ার দরকার ছিল। মানুষজন ভালোবেসেছে, গ্রহণ করতে চাইলেও যেভাবে তৃণমূল আর বিজেপির বাইনারি তৈরি করেছে সেটা সবটা ভাঙতে পারেনি, কিছুটা হলেও ভাঙতে পেরেছে, এবং যত দিন যাচ্ছে আশা করছি ভাঙবো। মানুষের কাছে বেটার অপশান হিসাবে, স্ট্রং অপশান হিসাবে তুলে ধরতে পারলেই আমরা গেইন করব। আমরা তুলে ধরতে পারছি না, বেশ কিছু কারণ আছে। সেই কারণগুলো, যেটা আমাদের গ্যাপ, যেগুলো ল্যাক হচ্ছে, সেগুলোকে আমরা পূরণ করব। তারপরেও বলবো আমাদের রেজাল্ট যথেষ্ট ভালো হচ্ছে। এই সময়ও যেখানে বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূলকেই ভোট দিতে হবে, আর তৃণমূলের হাত থেকে, অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে নাকি বিজেপি বাঁচাতে পারবে, এই পরিস্থিতি থেকে উপেক্ষা করে প্রায় যে আমরা ভোটটা পেয়েছি আমাদের জন্য অনেক বড় পাওনা। তবে আরও ভালো হতো, আশা করছি আরও ভালো হবে। যেমন আমি বসিরহাট, বারাসাত, মথুরাপুর, জয়নগর আমরা 3য় পজিশনে আছি, মানুষ আমাদেরকে চেয়েছে। এটা আমরা ধরে রাখার চেষ্টা করছি। আগামী দিনে ওখানে ওই সমস্ত এলাকাগুলোতে আমরা 1ম পজিশনে কীভাবে থাকবো তার জন্য আমরা তোড়জোড় শুরু করেছি। তারপরে আসছে রাজ্যের নির্বাচন। এই নির্বাচনে বিজেপি আর তৃণমূলের কিন্তু টপ লেভেলে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, দেওয়া নেওয়ার ব্যাপার হয়েছিল, দেওয়া নেওয়ার ভাব ছিল, কে কটা সিট কে কাকে দিয়ে রাখবে না রাখবে। এর বিনিময়ে অনেক কিছু আছে, কেউ অ্যারেস্ট হবে কি হবে না, তদন্তের গতি কোন দিকে যাবে না যাবে, এটা অনেকটাই আছে। সেটা বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছে। কারণ আপনারা দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালজির অ্যারেস্টেড হয়েছিল, তিহার জেলে দীর্ঘদিন ছিলেন। ভোটের জন্য তিনি সাময়িক সময়ের জন্য তিনি জামিন পেয়েছিলেন, তারপরে 1 তারিখে সম্ভবত উনি আবার গিয়েছে দিল্লির একটা সেশন কোর্টে। উনি জামিন পাওয়ার পরেও দিল্লি হাইকোর্টে থেকে জামিন পেলেন না, তারপরে সুপ্রিম কোর্টে ছুটলেন। ওটা একটা বিস্তর জলঘোলা হলো, আমরা দেখলাম। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নামে কি অভিযোগ, সামান্য কিছু জমি নিয়ে অভিযোগ আছে, তো তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। পশ্চিমবাংলায় কিন্তু একের পর এক বড় বড় ঘটনা ঘটছে, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ক্যাম হচ্ছে। বাচ্চাদের মিড ডে মিল, রেশন থেকে শুরু করে, গরিব মানুষের রেশন থেকে শুরু করে হচ্ছে। আমি বলছি না আমাদের মুখ্যমন্ত্রীকে কেন অ্যারেস্ট করেনি, আমি কথা বলবো না, কিন্তু আমরা দেখছি তদন্তকারী সংস্থাদের গতিটা কিন্তু কচ্ছপের গতির না এখানে চলছে। এখানে একটা তো বোঝাই যাচ্ছে কারণটা কি। আমরা দেখলাম যেভাবে পি চিদম্বরমজিকে রাতের অন্ধকারে সেন্ট্রাল ফোর্স লাগিয়ে পাঁচিল ডেঙে তাকে তুলে নিয়ে আসলো, সেই সেন্ট্রাল ফোর্সই আপনার এতে গিয়ে আপনার সন্দেশকারীতে গিয়ে মাথা ফেটিয়ে ফিরে আসলো
তারপরে ওটাকে নিয়ে যেন একটা মনে হলো একটা স্ক্রিপ্ট তৈরি করা হলো, প্রায় 40-50 দিন ধরে মিডিয়াতে একটা বাইনারি তৈরি করা হলো বিজেপি তৃণমূলে। কিছুই হলো না, হ্যাঁ অন্যায় হয়েছে, অন্যায় হচ্ছে। ওখানকার মহিলারা অত্যাচারিত, ওখানকার নারী পুরুষ নির্বিশেষে ওখানকার জমি কেড়ে নেওয়া হচ্ছে, অন্যায় হচ্ছে। কিন্তু একটা স্ক্রিপ্ট বানিয়ে যেন একটা 40-50 দিন ধরে একটা মিডিয়ার অ্যাটেনশনটা ওখানে রাখলো। আর বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াই, তৃণমূলের বিরুদ্ধে বিজেপির লড়াই একটা দেখানোর চেষ্টা হলো। তো এইগুলো থেকে একটা বাংলার মানুষও বুঝতে পারছে যে দিনের শেষে যেন একটা এদের একটা ভালো বোঝাপড়া আছে। সুতরাং যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়ে আটকাতে হবে, কিছুটা হলেও সে জায়গাটা থেকে বেরিয়ে এসেছে। তো আমাদের এটাই লক্ষ্য হওয়া দরকার, বা আমাদের লক্ষ্য যেটাই যে আগামী 2026 নির্বাচনে পশ্চিমবাংলা থেকে বিজেপি তৃণমূল মুক্ত বাংলা করতে হবে, এটা আগামী লক্ষ্য। তো ভাইজান একটা কথা জিজ্ঞাসা করব, সেটা হলো এই যে মানে যেহেতু এখানে ব্যক্তি নিয়ে মানে বেশি আলোচনা হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে নওশাদ সিদ্দিকীকে এখান থেকে 5 বছর আগে দেখেছি, আজকে নওশাদ সিদ্দিকী সম্পূর্ণ ভিন্ন। এই যে রাজনীতিতে আসতে হবে, রাজনীতি করতে হবে, এটা কবে থেকে আপনার আসলো, বা সে পরিবার থেকে এসে কবে বললো যে দেখুন রাজনীতি করতে হবে? ফুরফুরা শরীফ যার নামে বিখ্যাত, শুধু তিনি ধর্মীয় নেতা ছিলেন না, ধর্ম সংস্কার ছিলেন না, সাথে সাথে তিনি সমাজ সংস্কার ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আপনারা যদি দেখেন ওনার ইতিহাসটা 1938-এর আগে 35-36-এর দিকে আপনি দেখলে জানতে পারবেন, সেই সময় এক রাজনৈতিক দলকে তিনি বলেছিলেন যে আমার পক্ষ থেকে আমি 42টা সিট দেব, দাঁড়ো করিয়েছিলেন। একাধিক মেম্বারকে জিতিয়ে তিনি আইনসভার মধ্যে পাঠিয়েছিলেন। তারপরে দেশ ভাগ হয়েছে, দেশ ভাগ হয়ে যাওয়ার পরে তারপরের প্রজন্ম থেকে শুরু করে রাজনীতি থেকে ডিটাচ ছিল, সক্রিয়ভাবে রাজনীতি করতো না। যেই আসতেন রাজনৈতিক নেতারা, যারাই দু আশীর্বাদ চাইতে আসতেন, তাদেরকে একটা কথা ফুরফুরা শরীফ থেকে বলা হতো যে যারা দেশ ও দশের জন্য কাজ করবেন তাদেরকে সৃষ্টিকর্তা জয়ী করুক। তারপরে আমাদের আগের প্রজন্ম, আমাদের চাচা জানদের প্রজন্ম থেকে কিছুটা হলো সে বামেদের সময় থেকে রাজনীতি থেকে আবার একটু করে অংশগ্রহণ করতে শুরু করেছিল। তারপরে তৃণমূলের সময়ে আমাদের সিদ্দিকী শাহজাহান আপনারা জানেন, বা সাইফুদ্দিন শাহজাহান, আল্লাহ তার জান্নাত ফেরদৌস নসিব করুক, তিনারা দেখবেন বামেদের সময় একটা ভালো একটা ভূমিকা পালন করেছিল। তারপরে শাহজাহান বামেদেরকে যে হারিয়ে তৃণমূল আসার পেছনে 5টা মানুষের যদি অবদান থাকে তৃণমূলের, মমতা ব্যানার্জির যদি অবদান যদি স্বীকার তিনি করেন, কতটা কৃতজ্ঞ তো আর বলছি না আমি, তার মধ্যে একটা হচ্ছে সিদ্দিকী, অস্বীকার কেউ করতে পারবে না। ওই জন্যই রেলটা হয়ে মনে এখন হচ্ছে না, মানে কৃতজ্ঞতা স্বীকার করছে না ফুরফুরা শরীফকে। রেল প্রসঙ্গ যখন আসছে আমি বলছি, আমরা কিন্তু শুধু ফুরফুরা শরীফ নয়, ফুরফুরা শরীফ থেকে আরো 8 থেকে 9 কিলোমিটার 10 কিলোমিটার দূরে আটপুর আছে, সেখানে একটা ধর্মস্থান আছে হিন্দু সমাজের। আমরা চাইছি ফুরফুরা শরীফ হয়ে আটপুর পর্যন্ত যাক, রেল এক্সটেন্ড হোক, তাহলে দুটো ধর্মস্থান কি টাচ করে। এই জায়গায় মনে হয় পুরো বাংলার যতগুলো সংখ্যালঘু লিডার আছে একটু বিকল্প নওশাদ সিদ্দিকী, তাই বলতে পারবো না আমি, যে মানে ফুরফুরা ওখান থেকে আরেকটু এগিয়ে অন্য ধর্মের প্রতি যে সহানুভূতি, বা অন্য লিডারদের প্রতি যে সহানুভূতি, এই জায়গায় মনে হয় জনপ্রিয়তার একটা মূল। জনপ্রিয়তা অর্জন করার জন্য বলছি না, বাস্তবটাকে দেখে বলছি। তো যে প্রসঙ্গটা আসলাম যে রেলের বিষয়টা, রেল থেকে সিদ্দিকী শাহজাহান যেটা অবদান ছিল, তো কথা হচ্ছে তার পরেই পাট গিয়েছে। কিন্তু দুঃখের বিষয় এখন যেখানে এসে দাঁড়িয়েছে, এটা সিচুয়েশনটা খুব একটা ভালো জায়গায় দাঁড়াচ্ছে না। সেটাকে কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করছি, যাতে আমাদের লক্ষ্যটা তো খুব বলতে পারেন যে আত্মকেন্দ্রিক নয়, আমাদের লক্ষ্যটা সর্বজনীন লক্ষ্য। আপনি যদি বলেন যে আপনার কি স্বার্থ, আপনি রাজনীতির ময়দানে আসলেন কেন, স্বাভাবিক সেটা প্রশ্নটা আপনি করেছেন। তো আমি বলছি, তো তার আগে আপনার প্রশ্নটা ছিল যে বাড়ি থেকে কবে বলা হলো। এরপরে আমরা এনজিও, আমাদের এনজিওর মাধ্যমে ফুরফুরা শরীফের ইতিহাস, দাদা হুজুর পীর রহমাতুল্লাহর জীবন আপনি চরিত্র দেখেন, সব দিকে তেনার অবদান ছিলেন, সমাজসেবাতে তেনার অবদান ছিল। তা সেই ট্র্যাডিশন আমাদের হয়ে আসছিল। তো আমরা যখন আইলা ঝড় হয়েছিল, আফগানের মতো ঝড় হয়েছিল, আমরা বিভিন্ন সময় আমরা করতে গিয়েছিলাম ত্রাণ নিয়ে। আমরা কিন্তু গিয়ে একটা জিনিস দেখেছি
যে এনজিওর মাধ্যমে ত্রাণ দিয়ে এই সমস্যাকে সমাধান জানা সম্ভব নয়। এই সমস্যা সমাধান করতে গেলে সরকারকে দরকার। আচ্ছা, এখানে একটুখানি ভাইজান একটা প্রশ্ন অ্যাড করবে। এখান থেকে 4-5 বছর আগে আমরা দেখেছি কলকাতাতে বড় বড় সমাবেশ হতো, সেটা সে তালাক ইস্যু হতে পারে, অন্য অন্য ইস্যু, সব হই হই করে গ্রামগঞ্জ থেকে আসতো, আলেমরা, ইমামরা, টুপি পড়া সবাই এসে শেষমেশে আইনও পাস হয়ে যেত। ঠিক এই জায়গা থেকে কি মানুষ একটু সচেতন হয়েছে? বা আমি একটা কথা বলবো, আমি সবার কথা বলবো না, সম্মান দিয়ে বলছি। অ্যাকচুয়াল সবার কথাও নয়, আমি সরি টু সে, আমি আগে নিজে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। আপনি প্রসঙ্গ যেটা তুললেন, অ্যাকচুয়াল এই ভিড় দেখিয়ে নিজের দরটা বাড়ানো হতো। আমি নওশাদ সিদ্দিকী, আমি আব্বাস সিদ্দিকী, আমি আমাদেরটাই বলবো যে আমরা ভিড় করছি, এই আমার এত লোক আছে, আমার কথা শোনো, আমার যে ডিমান্ড পূরণ করো। ডিমান্ড হচ্ছে সর্বজনীন ডিমান্ড নয়, আত্মকেন্দ্রিক ডিমান্ড আমি বলছি, অন ক্যামেরা বলছি আমি, ম্যাক্সিমামটা, সবাই নয়। এটা একটা তো বাস্তব 30-40 বছর হয়েছে, কি লাভটা হয়েছে? কি লাভটা হয়েছে সেটা যতদিন না পর্যন্ত রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারবো আমরা, ততদিন পর্যন্ত আমাদেরকে নিয়ে ছেলে খেলা হবে। কাকা ছিছি করেছেন মমতা ব্যানার্জি কোথায়? কলকাতাতে। কিন্তু সিএ কে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেনি। এইটা হচ্ছে ডিফারেন্স। তো আজকে ওই ভিড়টাকে শুধু আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। ভোটে আসলে দেখবেন ইমাম সংগঠন, আমি কাউকে ছোট করছি না, জানি না তার সংগঠনের মধ্যে কটা ইমাম আছে, আর সত্যি ইমাম কি তিনি ইসলামিক স্কলার কি তাও সন্দেহ আছে। তিনার নামে বড় প্যাড চাবি হচ্ছে অমুককে ভোট দেওয়ার জন্য। না, এখানেই পুরো ভাইজান আমার প্রশ্ন, আমার একটা জাস্ট আমি শেষ করতে দিন, লেট মি ফিনিশ। তো অমুককে ভোট দেওয়ার জন্য আহ্বান করছে। আমি একটা কথাই বলি, স্বতন্ত্রতা আছে, আহ্বান করতে পারে, আমি এর বিরুদ্ধে এখন যাচ্ছি না, কিন্তু দুঃখের বিষয় আমার, আপনি ভোটের দিনে আহ্বান করছেন, আমি এটাও বিরোধিতা করছি না, আপনার ভালো লেগেছে তাকে করুন, কিন্তু ভোট মিটে যাওয়ার পরে ধূপগুড়িতে পুলিশের সামনে দাঁড়িয়ে থেকে একাধিক মসজিদকে যখন আক্রমণ করা হলো, যারা সম্প্রীতির বাংলা চায় না যারা, তখন সেই ইমাম সাহেবদের দুটো কলম লিখা দেখতে পেলাম না মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, যে পুলিশের সামনে দাঁড়িয়ে মসজিদগুলো আক্রমণ করা হলো, সেই পুলিশদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি ভ্যাকসিন নিয়েছেন এবং যারা ওই অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে। এটা কিন্তু তাদের বলতে শুনলাম না, আমার কিন্তু প্রতিবাদ ওই জায়গায় তাদের কাছে, কারণ ব্যক্তিগত মতামত রাখতেই পারে। আপনি মিষ্টি খেতে ভালোবাসেন, আমি ঝাল খেতে ভালোবাসি, ব্যক্তি, আমি আপনাকে চাপিয়ে দিতে পারি না যে আপনাকে ঝাল খেতেই হবে, আর আমাকে আপনিও চাপাতে পারেন না, এটা ব্যক্তিগত সংবিধান, বাক স্বাধীনতা আছে। আপনার ভালো লেগেছে ডেমোক্রেসিতে আপনার অমুক দলকে আপনি সাপোর্ট করতে পারেন, কিন্তু আপনি যেই পোস্টকে নিজেকে বলছেন আপনি হোল্ড করছেন, আপনি ইমামদের নাকি সংগঠনের টপে আছেন, তাহলে মসজিদ যখন আক্রমণ হচ্ছে আপনার মুখে শব্দ নাই, খরচ নাই কেন? আর এই মসজিদটা যদি অসমে হয়, এই মসজিদটা যদি তেলেঙ্গানাতে হয়, এই মসজিদটা যদি রাজস্থানে হয়, তখন এখানে আন্দোলন কাকে বলে দেখিয়ে দিয়ে হচ্ছে। এই যেটা আছে এটাকে আমি ভাঙতে চাই, আর এটাকে ভাঙতে চাই বলেই স্বঘোষিত কিছু সংখ্যালঘু লিডারের চোখে আমি বিষ হয়ে আছি। আমার ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য রাজনীতির ময়দানে আসেনি। ওই 40 বছরের ইতিহাস যদি আপনি বলেন, 40 বছর বললেন, সত্যিকারের কথা, আমিও ভাবি মাঝে মধ্যে ছেলেরা রুটি খেয়ে এই কলকাতায় সারাটা দিন কাটিয়ে দিয়েছে তারা, হই হই করে আন্দোলন, আলটিমেটলি 40 বছর বাদে কি পেলো? লাভ দেখতে পাচ্ছি না। ঠিক, তো আমি এতটুকুই বলবো যে সব মুসলমান এক হয়ে যাও, হবে না, আর এই প্রসঙ্গে আমি কোনোদিন তুলতেও চাই না। আমার কাছে আর একটা প্রশ্ন আমি ক্লিয়ার করতে চাই। এই দেখছিলাম ভোটের যখন রেজাল্ট বেরিয়েছিল এমপির ইলেকশনে, তো প্রশ্ন দেখছি অনেকে লিখছে এবারে 26টা মুসলিম এমপি পার্লামেন্টে গিয়েছে। এই ধরনের অনেকে মুসলিম ছেলেরা অনেকে শেয়ার করছে, আমি এগুলোতে বিশ্বাসী নয়। একটা লিখেছে বড় পত্রিকা, আমি এগুলোতে বিশ্বাসী নয়। 26টা কেন, যদি 260টা যাও কিছু লাভ হবে না যদি কথা বলার মতো না যায়। পশ্চিমবাংলার বিধানসভায় 42টা এমএলএ আছে মুসলিমদের। আপনার একটা পোস্ট মনে হয় আমি দেখছিলাম যে ইউসুফ পাঠানের থেকে মনে হয় অধীর রঞ্জন চৌধুরী গেলে কিছু বাংলার জন্য হলেও কিছু। না, আমি ওই ধরনের পোস্ট করিনি, আমার পোস্ট ছিল অধীর রঞ্জন চৌধুরী বা ইউসুফ পাঠান নয়, যে কথা বলে এমন ব্যক্তিত্ব থেকে পাঠানো দরকার যে বাস্তবটাকে জানে। আমি পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে বলছি, ফিরাদ হাকিম সাহেব, জি, টপ মোস্ট একটা লিডার তৃণমূলের, অবশ্যই। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আজকে আমি বলছি ক্যামেরার মাধ্যমে বলছি, ওনার মধ্যে যে পোটেনশিয়ালিটি ছিল বাংলায়, তিনি নেতৃত্ব দেওয়ার জায়গায় ছিলেন, কিন্তু দুঃখের বিষয় ওনার যেটা ছিল যে 20 দাঁতটাকে তৃণমূলে গিয়ে ভেঙে দিয়েছে।
আছে কি আর বলুন, যারা মুসলিম লিডার্স যারা আছে ওনাদের এতটুকু বলার বাক স্বাধীনতা নাই যে ঈদের 3 দিন ছুটি, বকরা ঈদের 3, ঈদুল আজহা, ঈদুল ফিতর 3 দিন 3 দিন 6টা দিন ছুটির কথা বলতে পারে না। তাহলে এই ধরনের মুসলিমদের নাম সংখ্যা বাড়িয়ে লাভটা কি আছে? তো এখানে একটা প্রশ্ন তো আমি যেটা শেষ করব যে ওই আপনার ওই যে সংখ্যা দিয়ে হয় না। আমি আবার ফিরে আসছি এই মিটিং মিছিলের কথা বলছি। তা আমার কথাটাকে আমি অনুরোধ করছি অডিয়েন্সদের কাছে, ভুলভাবে ব্যাখ্যা করবেন না। এনজিও অবশ্যই রাখতে হবে, এনজিও চলবে। আপনার সম্ভবত মিজোরামে প্রতি 10,000 মানুষ পিছু একটা করে এনজিও আছে। আমি ওটাকে করছি না, যথেষ্ট ওরা করছে সমাজ সেবার জন্য, ঠিক আছে। হ্যাঁ, তো যদি আপনি মনে করেন আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, ঈদের 3 দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতরের 3 দিন 3 দিন 6 দিন ছুটি চাই। মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া দরকার। আলিয়া বিশ্ববিদ্যালয়টাকে বাঁচিয়ে রাখতে হবে, শুধু সাদা সবুজ রং করে দিলে চলবে না। ওয়াকফ প্রপার্টিকে উদ্ধার করে সংখ্যালঘুদের স্বার্থে কাজে লাগাতে হবে। সংখ্যালঘু ছেলে মেয়েদেরকে স্বাবলম্বী করতে হবে। রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। দলিত আদিবাসীর জন্য যারা আমরা কথা বলি, আমরা পিছড়া বর্গের মানুষের জন্য যারা কথা বলি, রাজ্যের ভালোর জন্য যারা কথা বলি, যদি এগুলো সত্যিকারের বাস্তবে রূপ দিতে চান, আমি অনুরোধ এটাই করব, রাজনীতি করতে হবে। এবার আমি বলবো না যে সবাই আইএসএফের ছায়া তলায় আসেন। যার আদর্শটাকে আপনার মনে হবে সুইটেবল, যার আদর্শটাকে যদি মনে করেন এই আদর্শের সাথে মিলালে সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলের মানুষকে কলকাতাতে এসে আর ট্রিটমেন্ট করতে হবে না, সুন্দরবনেই যাতে উন্নত মানের হসপিটাল দেয়, সাগরের মানুষকে কলকাতাতে এসে ট্রিটমেন্ট করতে হবে না, দার্জিলিং থেকে শুরু করে দিনাজপুর থেকে মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মানুষকে কলকাতাতে এসে ট্রিটমেন্ট করতে হবে না, ওখানে উন্নত মানের হসপিটাল দিতে পারে। যার আদর্শ মনে হয় সেই আদর্শের সাথে হাত মিলান, এই কাজগুলো করুন। অন্যথায় এই চ্যারিটি করে রাজনীতি হয়, চ্যারিটি করে মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। পুরো এখানে একটা কথা বলবো, আলেমদের কি রাজনীতি করা আজকের দিনে দাঁড়িয়ে কি খুব প্রয়োজন? আমি তো মনে করি আজকের দিনে তো অপরিহার্য বলা দরকার। অপরিহার্য বলছি বলে আবার এই কথাটা নিয়ে এত কন্ট্রোভার্সি হতে পারে। আমার মনে হয়, আমি তো ইসলামিক স্কলার না যে ইজমা করে এ করব, যারা স্কলার আছে আমার মনে হয় তাদেরকে বকলমে তারা মিটিং করছে রাজনীতিক, এবং তারা করছে ওটা প্রকাশ্যে করা দরকার। আচ্ছা, আলেমুল আমারা যেটা করছেন ওটা প্রকাশ্যে করা দরকার। অনেকেই বলে রাজনীতি নাকি এসে খারাপ মানুষদের কাজ। খারাপ মানুষদের কাজ নয়, রাজনীতিটাকে খারাপ মানুষটা দখল করে নিয়েছে। আজকে যদি আলেম উলামা শিক্ষিত সমাজের মানুষরা এসে এই খারাপ মানুষদেরকে দূরে সরিয়ে দিয়ে সেখানে থাকে, তাহলে আর খারাপ জায়গা হয় না। খারাপ মানুষ দখল করেছে বলে আজকে আমার কথা বলুন, আমি রাজনীতি করছি বলে অনেকে একটা কথা, অনেকে না কিছু সংখ্যক মানুষের এটা হচ্ছে সাধারণ মানুষ, যে পীরের বাড়ির সন্তান কেন রাজনীতি করবে। তাদের যে প্রশ্নটাকে আমি সাদা মন, তাদের সরল সহজ মন, আমি তাদের প্রশ্নকে আমি এড়িয়ে যাবো না। ওই জায়গায় দেখতে তারা অভ্যস্ত নয়। ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপার, যখন তারা গরুটা কিনে বাঁকুড়া থেকে ফিরছে গাড়ি করে, উগ্রবাদীদের দ্বারা আক্রান্ত হচ্ছে, পুলিশের দ্বারা তোলা তুলছে, তখন ফোনটা পীরের ছেলেকে ফোন করছে, ভাইয়ান আমাদের গাড়িটা ধরে 1000 টাকা, 500 টাকা, 700 টাকা নিচ্ছে পুলিশ, বা উগ্রবাদীরা মারধর করছে। তখন পীরের ছেলে ফোন করছে থানাকে, এই কি হচ্ছে না হচ্ছে। কিন্তু পলিটিক্স করলে নাই খারাপ হয়ে যাচ্ছে। এই বোধ শক্তিটা তাদের মধ্যে আমরা তৈরি করতে পারছি না। তারা অন্য একটা দেখে অভ্যস্ত হয়েছে, রাজনীতি শওকত মোল্লাকে দেখে অভ্যস্ত, গালাগালি, মারামারি, নটোরিয়াস ক্রিমিনাল হবে, আরাবুল কাইজারদের দেখে রাজনীতি অভ্যস্ত। এরা তো নওশাদ সিদ্দিকী রাজনীতি করবে, কিন্তু নওশাদ সিদ্দিকী রাজনীতি করতে আসলে লাভটা কি হবে? বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কেন হিজাব নিয়ে সমস্যা তৈরি হচ্ছে পশ্চিমবাংলার, সেই জবাবটা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে চাইছে। এই জন্য আবার নওশাদ সিদ্দিকীকে যাতে আটকাতে হবে, দমানো যায়, সেই জন্য ওরা চিন্তিত। নওশাদ সিদ্দিকী রাজনীতি করলে কি লাভটা হবে, বা শুধু নট অনলি নওশাদ সিদ্দিকী, এই আপনি যে সমাজের কথা বলছেন যে সংখ্যালঘুদের পিছিয়ে বর্গে যারা আছেন, কি লাভটা হচ্ছে? আপনারা জানেন যে একটা বিধায়কের 60 লাখ টাকা 60 লাখ, ওটা বেড়ে 70 লাখ টাকা হয়েছে, 1 বছরের উন্নয়নের জন্য পায়, হাতে টাকা পায় না, সে কাজগুলো দেখিয়ে দেয়। এই 60 থেকে 70 লাখ টাকার মধ্যে আবার 10 to 30% কাটমানি পাওয়া যায়। নওশাদ সিদ্দিকী রাজনীতি করলে ওটা তো নেবে না, ফলে কাজ যেটা হবে ঠিক হবে। এই রাজনৈতিক কারবারিদের ঘুম উড়ে যাচ্ছে। ওই জন্য নওশাদ সিদ্দিকীকে কিভাবে আটকানো যায়, বিভিন্ন কেস, মিথ্যা কেস, হ্যান ত্যান আগামী দিনে তৈরি আছে, আরো মিথ্যা কেস দিতে পারে। তারপরেও তো একটা মিরাক্কেল দেখিয়েছেন, মানে যেখানে 34 বছর রাজত্ব চালিয়ে ওর পরে 100 বছরের দল কংগ্রেস,
এই যে সংযুক্ত মোর্চা সব কিছুকে উপেক্ষা করে তো আপনি তো একাই জিতেছেন 2021-এর রাজটা কি যদি আমাদের একটু মানুষের কাছে পৌঁছে গিয়েছিলাম। আর ভাঙড়ের মানুষের বাক স্বাধীনতা তো তৃণমূলের দ্বারা আক্রান্ত কেড়ে নিয়েছিল, সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, সেই জন্য মানুষ আমার পাশে থেকেছিল। আর আমি নিজেকে এখনও বলছি, আমি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যদি এখন সংযুক্ত মোর্চা নাই, ভোট শেষ জোট শেষ তারা বলেছিল, আমরা বলিনি। তারপরেও যখন আমি কন্টেস্ট করছি সংযুক্ত মোর্চার প্ল্যাটফর্ম থেকে, আইএসএফ হলো সংযুক্ত প্ল্যাটফর্মটা ছিল সংযুক্ত মোর্চা, সেই জন্য নিজেকে সংযুক্ত মোর্চার আপনার বিধায়ক বলে স্বাচ্ছন্দ্য বোধ করি। এর মধ্যে কোনো রাজ নাই, মানুষের কাছে পৌঁছে গিয়েছিলাম, মানুষ ভোট দিয়েছিল। আর ভাঙড়ের মানুষ বাড়াবাড়ি ইতিহাস তৈরি করে। তো আগামী 26 আমাদের যেটা আসছে, আমরা সেটা দেখবো আগামী দিনে কি ইতিহাস হয়। তো যে কথায় আমরা যে আলোচনায় আমরা মানে আগিয়ে যাচ্ছিলাম, সেটা হলো এই যে ওয়েস্ট বেঙ্গলে একটা মাইনরিটি ভোট, সেটা ভোট ব্যাংকও বলতে পারেন, অনেকেই বলে, আমিও ওতে বিশ্বাসী না। তো এই যে ধর্মীয় মানুষদেরকে রাজনীতিতে মানে কনভার্ট করা, এটা কি ইজি কাজ হবে কি ওয়েস্ট বেঙ্গলে? ব্যাপারটা হচ্ছে, আমি বলে এসেছি, আজও বলছি, যদি আপনিও মানে আপনি ওটাকে মানেন না, ভালো, ভেরি গুড, যে ওই ভোট ব্যাংক, ওই ভোট ব্যাংক করে রেখে রেখেই আজকে দেশ স্বাধীন হয়েছে, 75 বছর অতিবাহিত হয়ে গেছে। এখনো আপনাকে আমাকে ভয় দেখানো হচ্ছে, ভোট যদি আমাকে না দাও তোমার নাগরিকত্ব কেড়ে নেবে। মানে ভাবতে পেরেছেন? আপনার আমার দাদুরা লড়াই করলো, ব্রিটিশদেরকে খেদাও করলো, তাড়ালো ব্রিটিশদেরকে, আর আপনাকে আমাকে বলছে তুমি যদি না আমাকে ভোট দাও তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। এটা সম্ভব? ওই ভোট ব্যাংক করে, প্রেসার পলিটিক্স করে, ভয় দেখানোর পলিটিক্সে করছে। আর আমার লক্ষ্য হচ্ছে এই ভোট ব্যাংকে ধ্বংস করা। ভোট হবে উন্নয়নের নিরিখে। সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থান 1% নিচে নেমে গিয়েছে। দলিতদের কোটাতে নন দলিতরা টাকা দিয়ে চাকরি করে নিচ্ছে, ফেক এসসি সার্টিফিকেট তৈরি করে এসসি ভাইদের চাকরিগুলোকে চুরি করে নিচ্ছে। আর আপনাকে আমাকে ভোট ব্যাংক করে চুপ করিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এটাকে বন্ধ করার লড়াই। তো এটা ওই আপনি, আর এই জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি। দেখুন, ধর্ম, ভারতবর্ষের আমরা মানুষজন যারা পশ্চিমবাংলার, ধার্মিকের সংখ্যা বেশি, নাস্তিকের সংখ্যা একদম নগণ্য, অল্প আছে। তারপরেও বলবো, এমন একটা আমরা দেশে বসবাস করছি, কে কোন ধর্মকে মানবে, কে ধর্ম পালন করবে, কি কি কোথায় বিচরণ করবে, কি খাবে, কে যারা ধর্ম পালনও করে না, স্বঘোষিত যারা নাস্তিক, তারাও মাথা তুলে বাঁচতে পারে। এখন প্রশ্ন আসছে, যারা ধর্ম পালন করে তারা কি ভোটে কনভার্ট হবে না? কেন হয় না? এতদিন ধরে তো তারাও ভোট দিচ্ছে, 75 বছর ধরে তারা কি ভোট দেয়নি? যারা ইমাম আছে, যারা পুরোহিত আছে, যারা জলসা করছেন, যারা জলসা শুনছেন, যারা কীর্তন করছেন, যারা কীর্তন শুনছেন, প্রত্যেকেই তো ভোট দেয়। এবার আপনি আমাকে যদি ব্যক্তিগত প্রশ্ন করেন আইএসএফকে কি ভোট দেবে, তাহলে আমি বলতে পারি, আমি তো সবার ভোট চাইছি। আচ্ছা, এখানে একটা কথা বলবো, সেটা হলো এই যে আপনার সাথে ফুরফুরা, আপনার সাথে আপনি যেমন একটা ধর্মীয় রিলিজনের আপনি এসে মানে যদিও আলাদা হতে চান, কিন্তু আলাদা হওয়া কি অতটা সম্ভব? এই যে সেকুলার এক জায়গায়, মানে ভিজিবি ও যখন বলছে আমি হিন্দুত্বটা করি, অন্য দল যখন আর একটা করছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরও তো অনেক অনুষ্ঠানে টুপি মাথায় বা নারাই তকবির আল্লাহু আকবার এগুলো আছে। এই জিনিসটা কিভাবে আপনি আলাদা করবেন? না, ভুল হচ্ছে। কোনোদিনই আমি আমার ধর্ম থেকে আলাদা হতে চাই না। আচ্ছা, আমি ধার্মিক, আমি অন ক্যামেরা বলছি, আমি ধার্মিক। জি। মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আমি ধার্মিক। জি। আর একটা কথা, যে নয় ধর্মীয় স্লোগান আমাদের পার্টির মঞ্চ থেকে আমরা দিই না, কোনো ধর্মীয় স্লোগান আমরা পার্টির মঞ্চ থেকে দিই না, আমরা ওখানে নাটক করতে চাই না। এবার প্রশ্ন হচ্ছে সেকুলার। আমি প্রশ্ন করেছিলাম অন ডিবেটে, একজন ওই 60 বছর 50 বছর পুরাতন রাজনৈতিক দল এক নেতাকে বলেছিলাম, সেকুলারের সংজ্ঞাটা দিন তো, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রাখলে সেকুলার হওয়া যায় না? উত্তর দিতে পারেনি। তো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে দিগে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমাদেরকে বোঝানো হয় সেকুলার মানে মুখে দাড়ি থাকবে না, মাথায় টুপি থাকবে না, দাড়ি চাচা প্যান্ট শার্ট পরে ঘুরলে নাকি সেকুলার হয়, ঘোড়ার ডিম হয়। তার মধ্যে যদি সাম্প্রদায়িক চিন্তা ভাবনা থাকে, আর মাথায় টুপি মুখে দাড়ি, বা আপনার কি বলে পুরোহিতের তিলকের মধ্যে যদি সর্বধর্মের প্রতি সহানুভূতি থাকে, আপনি মাথায় তিলক আছে, গেরুয়া বসনপুর আছে, তাকে আপনি সাম্প্রদায়িক বলে দিচ্ছেন?
ঠিক যে দাড়ি টুপি আছে, জুব্বা পরে ঘুরছে, আপনি তাকে সাম্প্রদায়িক বলে দিচ্ছেন। আর দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে ইন করে কোট করে হচ্ছে সেকুলারও বলছেন। খোঁজ নিলে দেখা যাবে ওনার মধ্যে হয়তো বিষ ঢুকে আছে, আর আমার পুরোহিতের মধ্যে, আমার ইমামের মধ্যে সেটা নাই। সবসময় এরা সর্বধর্মের শান্তির বার্তা দিয়ে থাকে। তো কথা হচ্ছে, কে সার্টিফিকেট দিল উনি আমি ভাবি না, আমি কি করছি। মানে আমাদের সেকুলার যে দলে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা সেকুলার প্র্যাকটিস, আমাদেরকে কে বলছে তার থেকে বড় কথা আমরা কি প্র্যাকটিসটা করছি, আমরা কি দিচ্ছি সেটার জন্য আমাদের সেই লড়াইটা। আমাদের লড়াইটা হচ্ছে মানুষের অধিকার, বঞ্চিত মানুষের অধিকারকে ফিরিয়ে দিবার লড়াই। আজকে ওবিসি সার্টিফিকেট আপনি দেখুন কোন জায়গায় পৌঁছেছে। সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার, গিয়ে নাটক করবে, মামলা করে দেখাবে, দেখো বিজেপি তোমাদের সব সার্টিফিকেট কেড়ে নিচ্ছ, আমি তোমার মামলা করছি। কিন্তু 1993 সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনটেন করে যদি এই সার্টিফিকেটগুলো প্রদান করতো, আজকে এই দুদিন দেখতে হতো না। প্রদান করেনি রাজ্য সরকার, রাজ্য সরকার ভুল করলো, সেদিন হাইকোর্ট আইনে চট্টা মারলো। এখানে আর একটা কথা বলবো যে আপনার আইএসএফ এর থেকে ব্যক্তি নওশাদের একটা মানে ভক্ত বলেন আর ফ্যান বলেন অলরেডি ওয়েস্ট বেঙ্গলে একটা সে তৈরি হয়েছে, হিন্দু মুসলিম উভয় পক্ষে, হয়তো অবশ্যই খোঁজ রাখেন আপনি। তো এটা কিভাবে সম্ভব হলো? অন্য সংখ্যালঘু লিডার বলেন বা অন্যরা বলেন, এই জায়গাটা কিন্তু ওভারকাম করে আসতে অনেক দিন সময় লেগেছে বা অনেকেই আসতে পারেনি। এটা 2-2.5 বছর কিভাবে সম্ভব হলো? দেখুন, আমার কোনো ব্যক্তিগত ক্যারিশমা নাই, আর আমি কোনো জাদুবিদ্যাও আমি বিশ্বাসী নয়, বা এরকম কোনো আমি হাসিলও করিনি। প্রথম বিশ্বাস করি না, দ্বিতীয়ত হাসিলও করিনি। যতটুকু যা বলি ওই তাত্ত্বিক শব্দ দিয়েও আমি বুঝাতে পারি না, বা শব্দ চয়নের ক্ষেত্রেও মোটা বাংলার ভালো ভালো শব্দ, ইংলিশের ভালো ভালো শব্দ, ওয়ার্ডকে নিয়ে জনমানুষের পরিবেশন আমি করি না। সহজ সরল ভাষায় বলি, গ্রামের ছেলে, গ্রাম থেকে উঠে এসেছি, গ্রামের ছেলে, সহজ সরল ভাষায় মানুষের কাছে পৌঁছায় না চেষ্টা করি। মানুষের যে মূল সমস্যা সেগুলোকে অ্যাড্রেস করে মানুষকে সমাধান কীভাবে হবে সেটাও বলি। এর ফলে যে সেক্টরের মানুষ, তার মনের কথাটা হয়তো হয়, তার শুধু মনের কথা নয়, তার সমাধান কোথায় হবে সেটাও আমি উল্লেখ করার চেষ্টা করি। ফলে তারা অন্তত এই আশার জায়গাটা পাচ্ছে, একজন কৃষক, একজন শ্রমজীবী মানুষ, একজন কলকারখানা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, একজন সরকারি কর্মচারী, একজন ছাত্র যুব, সবার হয়তো সমস্যাগুলোকে আমি অ্যাড্রেস করি এবং সমস্যাটা কি কোন ওয়েতে গেলে সমাধান হবে সেটা বলার চেষ্টা করি। এটা হয়তো তাদের কাছে ভালো লাগে যে না, তাদের মনের কথা বলছে, আর অজানা কিছু জিনিস তাদেরকে কাছে তুলে ধরি। যেমন হচ্ছে একজন এমএলএর মাসটা গেলে কত টাকা পাই, এতদিন ওদিকে এমএলএ হয়তো বলতো না তাদেরকে, সেটা আমি বলি। এখন বেড়ে 1,20,000 টাকা হয়েছে, 40,000 টাকা বেড়েছে, আগে 80,000 ছিল, 1,20,000 সামথিং হয়েছে। তো এইগুলো বলে দিই, এগুলো তো তারা অবাক হয়, সত্যি তো একটা এমএলএ কত টাকা পাই, সবাই জেনে যাচ্ছে, কত টাকা উন্নয়নের জন্য পাই, কিভাবে পাই। হ্যাঁ, তো একটা যে পুরো বিষয় হলো আপনার ব্যক্তিগত একটু ভলিবল খেলার অনেক অভিজ্ঞতা বা অনেক কিছুই আপনার আছে। তো এই যে বৃহৎ সংখ্যা যে মাদ্রাসার ছেলেগুলো এক মুঠো রুটি খেয়ে কলকাতায় দিন কি দিন পুরো কাটিয়ে গিয়েছে, হয়তো তাদের জন্য তেমন কিছুই পায়নি। পুরো বাকি আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই স্টেট থেকে অন্য রাজ্যে মানে কিভাবে খেলা করতে যাবে, বা এই সিনিয়র মাদ্রাসায় কিভাবে সে খেলার দিকে আগিয়ে আসবে, বা এই পুরো সেক্টরটা একটা অনেক স্টুডেন্ট, পুরো মাদ্রাসার স্টুডেন্ট অনেক, সেটা মাদ্রাসা বলতে পারেন, মিশন বলতে পারেন, সেটা রামকৃষ্ণ মিশনও হতে পারে। আপনি আমাদের ক্রীড়া মন্ত্রীর কাছে কোনো এরকম সে ভূমিকা পালন করেছেন কিনা? যে দেখুন, মমতা ব্যানার্জি মহাশয়া উনি একদিন মোহনবাগান ক্লাবে গিয়ে বলেছিলেন মোহনবাগান বিশ্বকাপ নিয়ে আসবে, এটা নিয়ে অনেকে খিল্লি করেছে, আমি কিন্তু খিল্লি করিনি। কারণ কি জানেন, উনি আবেগের বশীভূত হয়ে কথা বলেছেন। তো আমার ইচ্ছা ছিল ওনাকে ওনার দায়িত্বটা একটু বুঝিয়ে দেওয়ার। মোহনবাগান বিশ্বকাপ আনবে না, ওয়েস্ট বেঙ্গলও বিশ্বকাপ আনবে না, আর আমিও চাই আমাদের দেশ বিশ্বকাপ নিয়ে আসুক। অবশ্যই ফুটবল সবাই চায়, ক্রিকেটে তো আমরা লড়াই করছি। আমি কোরিয়া জাপান যখন বিশ্বকাপ হয়েছিল তখন থেকে বিশ্বকাপ খেলাটা, তার আগে হয়তো দেখেছি মানে ঠিকঠাক আমার এনে, কোরিয়া জাপানে
বিশ্বকাপ খেলাটাকে ভালোভাবে আমার মনে আছে। সেই তুরস্কের প্লেয়ার জি হাসান শুকুর যে 13 সেকেন্ডে সম্ভবত গোল জি করেছিল। জি জি তো এইটা আমার একটু মনে আছে। সেই থেকে যখন দুটো টিম মাঠে নামে, জাতীয় সঙ্গীত পরিবেশন হয়, সেই থেকে আমার ইচ্ছা যে ফুটবল বিশ্বকাপে আমাদের দেশ কবে অংশগ্রহণ করবে, জাতীয় সঙ্গীতটা ফুটবলের মাঠে কবে শুনবো। বিশ্বাস করুন আমার জীবনের একটা বড় একটা আশা জি যে ওই দিনকে আমার কবে আসবে। যদিও ক্রিকেটে হয়, ক্রিকেটে হয়, হ্যাঁ। ফুটবলেও আন্ডার 21 সম্ভবত বিশ্বকাপে হ্যাঁ, শুরু হয়েছে। আমাদের দেশ জি, জি। ইন্ডিয়া হয়েছিল বলে জি, জি। হোস্ট দেশ হিসাবে আমাদের দেশ চান্স পেয়েছিল। তো ওটা আমার ইচ্ছা। তো ফিরে আসা যাক, মমতা ব্যানার্জির কথাটাকেই ধরি, তারপর আমি স্পোর্টসে যাব। জি। যে মোহনবাগান বিশ্বকাপ আনবে, আমি সেটাকে একটু এগিয়ে নিয়ে গিয়ে ভারত বিশ্বকাপ আনবে। কিন্তু ভারত যে বিশ্বকাপ আনবে অবশ্যই আনবে, একদিন না একদিন আসবে। আমার ভারত শ্রেষ্ঠ হবে, পৃথিবী শ্রেষ্ঠ হবে ফুটবলে। তো ওই ভারত বিশ্বকাপ আনার মধ্যে যে 22 জনের টিম টোটাল যায়, সেই 22 জনের টিমের মধ্যে 11 জন খেলে। ওই 11টা প্লেয়ার বা 24টা প্লেয়ারের মধ্যে 22টা প্লেয়ারের মধ্যে পশ্চিমবাংলার থেকে কটা প্লেয়ার থাকবে, তার পরিকাঠামো কি মমতা ব্যানার্জি করছে? এটা হচ্ছে আমার প্রশ্ন মমতা ব্যানার্জির কাছে, বা তাকে তার ডিউটিটাকে আমি পালন করে জানাতে চাই। একটা সময় ছিল ফুটবলের, ভারতীয় ফুটবলে 11টা প্লেয়ার বাংলার থাকতো। একটা মানে বাংলার সাথে ফুটবলের একটা বলে ব্রাজিলে যেমন বাড়িতে বাড়িতে ফুটবলার জন্ম হয়, পশ্চিম বাংলাতেও বাড়িতে বাড়িতে ফুটবলার তৈরি হতো। তারপরে কি দেখলাম, সেটা কমতে 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 5টা 6টা ফুটবলার ভারতীয় ফুটবল টিমে বাংলার। লাস্ট ইয়ার বলছি 2টো প্লেয়ার ছিল। এখন আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন ভারতীয় ফুটবলের যে ইন্ডিয়া টিমের যে লিস্ট আছে, একটা মাত্র বাঙালি ফুটবলার, বাংলার ছেলে। আপনি চলে যান কলকাতাতে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, 3টে বড় ক্লাব আছে কলকাতা, নামি নামি ক্লাব। 3টে ক্লাবে কটা বাংলার ছেলে খেলছে, বাঙালি ছেলে খেলছে। এদিকে মোহনবাগান বিশ্বকাপ নিয়ে আসবে বা এই স্বপ্ন দেখছে। তো স্বপ্ন আমাদেরকে দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। আমি আবারও বলছি, মমতা ব্যানার্জির কথাটা আবেগের বলেছে, ওটা নিয়ে আমি কোনো খিল্লির পক্ষে নয়। অনেকে খিল্লি করেছে, কিন্তু আমি মমতা ব্যানার্জিকে তার দায়িত্ব বুঝাতে চাইছি যে আপনি সরকারে আছেন। আজকে আমরা পশ্চিমবাংলার ফুটবলের পরিকাঠামো কোথায়? গত বছরে মিজোরামের কাছে গোল খেয়ে সন্তোষ ট্রফিতে ফিরে এসেছে, মেঘালয়ের কাছে গোল খেয়েছে ওয়েস্ট বেঙ্গল, সন্তোষ ট্রফিতে গ্রুপ পর্যায়ে হেরে ফিরে এসেছে। আর যে সন্তোষ ট্রফিতে 29 বার সম্ভবত রানার্স আর 31 বার চ্যাম্পিয়ন হয়েছে। মানে সন্তোষ ট্রফিতে বাংলা যাওয়া মানে ফাইনালিস্ট টিম, সেই বাংলা আবার গ্রুপ পর্যায়ে হেরে এসেছে। তাহলে এই যে পরিকাঠামোটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা মমতা ব্যানার্জিকে দেওয়ার দরকার। আপনি যে স্পোর্টস মিনিস্টারের কথা বলছেন, দেখুন আজকে এই পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে কেন? ভালো প্লেয়ার উঠছে না কেন? ফুটবল, ক্রিকেট, ভলিবলের আমি প্লেয়ার উঠছে না কেন? ডেস্টিনেশন নেই, দেখতে পাচ্ছে না। একটা সময় ছিল স্পোর্টস কোটায় জন্য স্পোর্টস 2% সংরক্ষণ ছিল চাকরির ক্ষেত্রে, চাকরি তো নয়, স্পোর্টস কোটায় তাই কি করে হবে? এর ফলে এই পরিকাঠামো ভেঙে পড়ছে। আমি বারবার বলেছি, স্পোর্টস মিনিস্টারকে মেনশন করেছে যে এই পরিবর্তন হওয়া দরকার। তো অনেক সুন্দর, আমরা এই আলোচনার দিকে মানে আগিয়ে যাচ্ছি। তো একটু ব্যক্তি নওশাদ সম্পর্কে অনেকেই জানতে চাই, মানে বিশেষত আপনি কবে বিয়ে করবেন বা আপনার জীবন সম্পর্কে অনেকেই জানতে চায়। অনেকেই দিকে আমি 6 ফুট হাইট, 62 কিলো ওয়েট, আর কি বলতে হবে। জি, আপনি বিয়ে কবে করছেন বা আমাদের সেই সুসংবাদও কবে দিচ্ছেন, এটা অনেকেই জানতে চায়। যেহেতু আপনি একটা আলাদা লেভেলে চলে এসেছেন, একটা মানুষের মনে এসে ধারণা হয় যে আমার যারা আইডল হয় ওনারা আগামী দিন কি করছে, পুরো বাড়িতে কি করছে, এটা একটা হয়, এটা স্বাভাবিক। বিয়ে শাদী কবে করছেন? খবর পেয়ে যাবেন। জি, অবশ্যই আপনারাও খবর পেয়ে যাবেন। আমরা মানে হ্যাঁ অবশ্যই দেব। তো যে কথায় আমরা আগিয়ে যাচ্ছি সেটা হলো এই যে একটা ওয়েস্ট বেঙ্গলে আপনি যেটা পুরো বারবার পুরো বলছেন যে আমি জনগণের জন্য রাজনীতি করতে চাই। অনেক পুরো মাইনরিটি লিডার আমরা দেখেছি, অনেক বয়স হয়েছে, অনেক আন্দোলন করেছে, এবং তারা দিনের শেষে এসে সেই গভর্নমেন্টের সাথে হোক বা অন্য সেই সমঝোতা আবার করে নিয়েছে এবং আগে বেড়েছে। এই করে 30-40 বছর একটা মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল প্রায় শেষের দিকে, এখন কেউ আন্দোলনের ডাক দিলে কিন্তু কলকাতাতে এখন আর আসতে চায় না। আপনার প্রতি কতটা আস্থা রাখতে পারে বাংলার মানুষ? দেখুন, আমি আস্থার প্রশ্নটা আমি যদি ভুলে যাই, আপনি আমাকে মনে করিয়ে দেবেন। আপনি যেটা বললেন না, 30-40 বছর ধরে আন্দোলন করেছে, দিনের শেষে একটা সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে। তো আন্ডারস্ট্যান্ডিংটা যদি জনগণের স্বার্থে হতো, আজকে
আমি তাদের বিরুদ্ধে বলি না, যদিও আমি এখানে শব্দ খরচ করতাম না। এইটা বলছি বলে যেন আবার আমার যারা সমালোচক যেন ভাবে না তাহলে নওশাদ সিদ্দিকী সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং করবে নাকি, বার্তা দিয়ে রাখলো। বিশ্বাস নেই তো, কারণ আমার একা এখন বলে লোক বলে বুঝে পা ফেলতে হবে, এখন বুঝে নয়, আমাকে পা টিপে পা ফেলতে হয়। কোথাকার ছবি কোথায় লাগিয়ে কিভাবে করে দিচ্ছে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য আজকে এই দুরবস্থা। আজকে যদি সর্বজনীন চিন্তা ভাবনা থাকতো আমাদের, আমি ছুটে গিয়েছিলাম কোথাও শামশেরগঞ্জে, যে শামশেরগঞ্জে আহলে হাদিস সমাজের মানুষরা বেশি বসবাস করে। বছরের পর বছর সেখানে শুধু শামশেরগঞ্জে ওই লাগোয়াটার কথা বলছি, গঙ্গা ভাঙনের কবলে চলে যায়, জমি জায়গা বাড়ি ঘরদোর ভেঙে চলে যাচ্ছে। এত টাকা আছে শুনেছি, যদি টাকার অবস্থাগুলো ঠিকঠাক করে সাজাতো তাহলে গঙ্গা ভাঙন রোধ হয়ে যেত। শুধু থুতু দিয়ে আটা ছানা হয়, বালির বস্তা দিয়ে ছবি তুলে টাকাগুলোকে লুট হয়ে যায়। সেখানে ছুটে গিয়েছিলাম, আমি গিয়ে ওখানে একটা প্রতিবাদ সভা করছি। প্রথমের দিকে খবর পেলাম যে ওখানকারের সাধারণ মানুষকে বিভ্রান্তর মধ্যে ফেলার জন্য প্রচার করেছে নওশাদ সিদ্দিকী পীরের বাড়ির ছেলে, তোমরা আহলে হাদিস ওর মিটিংয়ে যাবে। ভাবতে পেরেছেন কোথায় তৃণমূল কংগ্রেস ভালো ট্যাকটিক্স বুঝে, কাকে কোথায় খাওয়ালে খাবে। কোনো জায়গায় বলে হিন্দু, তুমি হিন্দু আর মুসলমানের দল নওশাদদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ওকে যেও না। তো এরকম ভাবে যে নওশাদ সিদ্দিকী তো পীরের বাড়ির ছেলে, আর তোমরা আহলে হাদিস তোমরা ওর মিটিংয়ে যাবে। কিন্তু তারপরেও বলছি এটা পীরের বাড়ির ছেলে, আমার আহলে হাদিস ভাইয়ের বাড়ি ভেঙে যাচ্ছে বলে বিধানসভায় চিৎকার নওশাদ সিদ্দিকী প্রথম করেছে। এমন চিৎকার করেছিল, রাজ্য সরকারকে বাধ্য করিয়েছিল যে একটা টিম গঠন করে দিল্লিতে গিয়ে এই ভাঙনের সমস্যা সমাধান করার জন্য। আমি যদি বসে থাকি ও নিয়ে আহলে হাদিসদের ভেঙে যাচ্ছে, আরে ভাই আমি লড়াই এসেছি মানুষের জন্য। আপনি আহলে হাদিস, আপনি বেরেলি, আপনি তবলিগ, আপনি ফুরফুরা সিলসিলা, আপনি হিন্দু, আপনি মুসলমান, ব্যাপারটা নয় তো। আপনার জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার পাশে যাও। তো এইভাবে ভাগ করার চেষ্টা হয়। এটা কি একটা সস্তার রাজনীতি বলতে পারেন? হ্যাঁ, এইটাও ভাগ করে তো। এই যত ক্লাসিফিকেশন হবে, তত ক্লাস্টার ওয়াইজরা করতেছে না, ওটা ক্লাসিফিকেশন করে দেয়, ভাগ করে দেয়। তুমি এই করে রেখে দেবে। দুটো যখন এক জায়গায় হয়ে যাবে তো লড়াইটা তীব্রতর হবে, এরা হতে দেবে না। তো আমরা যে কথা বলছিলাম আস্থা, এবার হচ্ছে কথা এই যে যারা বলছেন আপনারা যারা আন্দোলন করেছেন, আমি আবারও বলছি সবাই নয়, অনেকে ফেল হয়েছে আন্দোলন করতে, আর অনেকে পিক টাইমে ধৈর্য ধরতে পারেনি বলে আত্মসমর্পণ করে দিয়েছে। যদি ধৈর্য ধরতো আজকে হয়তো মনে হয় আইএসএফকে নতুন রাজনীতি দল করতে হতো না, তার রাজনীতি দলের সাথে নওশাদ সিদ্দিকী হাত মিলাতো হয়তো, মেবি যদি হতো। সে যেহেতু নাই, সেই বিষয়টা নয়, যাচ্ছি না। আপনি যে বললেন মিশন, লাল গাড়ি, সবুজ গাড়ি, ওগুলো তো আমি করছি না। কিন্তু মানুষ কি দেখলো আপনার খেয়াল আছে? মায়ানমারে যখন মুসলিম ধর্মীয় মানুষের ওপরে ওখানকার সেনাদের দ্বারাই, সাধারণ মানুষদের দ্বারা, ওখানকার ভিন্ন ধর্মের মানুষদের এখন আক্রমণ হয়েছিল, কলকাতার রাজপথ কেঁপে গিয়েছিল, মানুষের আবেগ। চারিদিকে আমি আপনাকে বলে রাখছি, ওই সময় চারিদিকে কিন্তু চাঁদা উঠেছিল যে মায়ানমারের মুসলমানদেরকে সহযোগিতা করতে হবে। চাঁদা আমি তুলেছি, চাঁদা আপনি তুলেছেন, বোঝানোর জন্য বলছি। কটা বেটা কত টাকা পাঠিয়েছে এইগুলো বলি নওশাদ সিদ্দিকী খারাপ। দুই রকম ভাবে টাকাটা পাঠানো যাবে, এক লুকিয়ে টাকা নিয়ে যেতে হবে, আর দেশের সরকারকে জানিয়ে যেতে হবে। আশা করছি আমাদের বিএসএফ অত দুর্বল নয়, টাকা পার করে দেবে, লুকিয়ে ধরবে না। নিশ্চিত সরকারকে দিয়েছে। যারা স্বঘোষিত সংখ্যালঘু লিডার ওই সময় যারা টাকা তুলেছিল, তাদের কাছে রিসিভ আছে তো ভারত সরকারের কত টাকা পাঠিয়েছে মায়ানমারের ওই মুসলমানদের সহযোগিতা করার জন্য। তো তাহলে আপনি যেটা বলতে চাইছেন যে শুধু তুলেছিল, বাকিটা ইতিহাস। তো ইতিহাস আমি আজকের দিনও চ্যালেঞ্জ করছি, আমি বিভেদের কথা বলি না, কিন্তু বাস্তব কথাটা বলছি, সাধারণ মানুষকে বুঝতে হবে। এই যে আজকে এইটাই আস্থা ফিরে আসবে তো। আস্থা আজকে নওশাদ সিদ্দিকীরা 2021 সালে যখন রাজনীতির ময়দানে এসেছিল, কত কোশ্চেনের সম্মুখীন হতে হয়েছিল জানেন? অমুক হবে না তো, তমুক হবে না তো, অমুকের মতো হয়ে যাবে না তো, এত মানুষের নাম বলেছিল আমাদেরকে, আর আমরা উত্তর দিয়েছিলাম ওয়েট অ্যান্ড ওয়াচ। আজকে তারা
এটা তো হয়েছে, তারও জ্বলন্ত প্রমাণ এই যেটা আপনি বললেন। হ্যাঁ বলছি তো। তো তাহলে ওইগুলো দিয়ে মানুষ ভীতস্ত, বিতর্ষিত, গোল সেটাই পুরা বলতে চাই। গরু সিঙ্গুরে মেঘ দেখলি ভয় পায়। তবে একটা উদাহরণ এটা দিলাম। তারপরেও যখন দেখছে রাজ্যের মানুষ সামান্য একটা বিধায়ক উপনির্বাচনে জিতেছিল বাইরান বিশ্বাস, তাকে যদি দলে নিয়ে নেওয়ার চেষ্টা করে মমতা ব্যানার্জি, দলে নিয়ে নিল, তাহলে নওশাদ সিদ্দিকীর কথা বাংলার অলিতে গলিতে যেমন ছুটছে, নওশাদ সিদ্দিকী এই ধরনের প্রতিবাদ করছে, অন্যায় যেখানে হচ্ছে সেই যে ধর্মেরই হোক না কেন, আনিস থেকে শুরু করে বিদ্যুৎ মণ্ডল পর্যন্ত যেখানে অন্যায় হোক, সেই আপনার রামপুরহাট থেকে বকটুই থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে অনেকেই প্রথম বলছিল যে ডিমান্ড বাড়াচ্ছে, তো যেখানেই পৌঁছে যাচ্ছিল, তো যেখানে পৌঁছে যাচ্ছে তাহলে মানুষ দেখছে প্রতিবাদ করে, তাহলে একে শাসক নেওয়ার জন্য কি না কি অফার করেছে। নিশ্চিতভাবে আমি অন ক্যামেরা বলছি, আমার কাছে আবেগ ভালোবাসাটা বড় জিনিস হচ্ছে কোনো মন্ত্রিত্ব, কোনো টাকার থেকেও, অবৈধ ডিমান্ডের থেকেও। এই আবেগ ভালোবাসাটা আমার কাছে যথেষ্ট। কারণ 30-40 বছর যে এই কথা বলছেন, আমি আগামী দিনে থাকবো আর না থাকবো কোনো নেই, কিন্তু মানুষ বলতে পারবে যে এ 5 বছর পিরিয়ডেও মাথা নত করেনি, ইতিহাস থাকবে। মানে আস্থাটা বাংলার মানুষ রাখতে পারছে। অবশ্যই আমার কাজ হচ্ছে এটাই। এবং যারা বিগত দিনে বিভিন্ন কেউ লোড নিতে পারেননি, এরকম হয়েছে, আমি আপনাকে বলছি, আমরা অনেককে সত্যি দোষারোপ করছি, আমিও করলাম, কিন্তু আমাদের একটু ভাবতে হবে, কারণ মিশন আছে সরকার ডিস্টার্ব করবে, ব্যবসা আছে সরকার ডিস্টার্ব করবে, রুজি রুটির জায়গায় ডিস্টার্ব করবে, ফলে তারা লড়াই থেকে কিছুটা হলে পিছিয়ে এসেছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, সেই সমস্ত লিডারদের উদ্দেশ্যে বলছি, নওশাদ সিদ্দিকী যে নিজে লিডার হবে এই স্বপ্ন নওশাদ সিদ্দিকীর নাই। আসুন, আগিয়ে আসুন, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য আমরা কাজ করব। স্পেসিফিক কোনো ধর্মের মানুষ আজকে বঞ্চিত এই ধরনের নয়, সমস্ত ধর্মের মানুষ আজকে বঞ্চিত। আসুন আগিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, সুন্দর বাংলা গড়ে তুলি, দুর্নীতিমুক্ত বাংলা গড়ে তুলি। আসুন, প্রস্তাব দিন আমাকে, আপনার নেতৃত্ব যদি বলেন লড়তে হবে, নওশাদ সিদ্দিকী প্রস্তুত আছে, তবে হ্যাঁ একটু চোখ কান খুলে রেখে আমি লড়াই করব। কারণ বিগত দিনে দেখেছি তো, ওই লাখো লাখো লোক নিয়ে এসেছে আর বিক্রি হয়েছে, আর নতুন করে বিক্রি আমি হতে দেব না। আমি অফারটাও দিয়ে রাখলাম যে আসুন ঐক্যবদ্ধ লড়াই করি। আচ্ছা, ঐক্যবদ্ধর এই যে কথা আপনি পুরো বললেন, অনেকেই পুরো মনে করে, যারা গ্রাম্য পুরো মানুষগুলো আছে, যে আমাদের যারা লিডারগুলো আছে এরা যদি প্রত্যেকে একসাথে মিলে জিনিসটা যদি পুরো, আমি তো বলছি অন ক্যামেরা, নওশাদ সিদ্দিকী অন্যদের লিডারশিপে লড়াই করবে, মানে আপনি লিডার, আমি তার আপনার পেছনে থাকবো, আমি লিডারশিপ দেবো আপনাকে, আমার পিছনে আমি থাকতে বলছি না, আপনি লিডারশিপ দিন, লিডারশিপে আপনি থাকুন, আমি আপনার পেছনে থাকবো, তাও প্রস্তুত আছি, কিন্তু চোখ কান খোলা রেখে। কারণ বিগত দিনের বয়স আমার অল্প হলেও ইতিহাসটা আমি পড়েছি, 40 বছর 50 বছরের ইতিহাস আমি পড়েছি, এই আন্দোলনের ইতিহাস। আজ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়ে সমস্যা হচ্ছে না, আপনি হুট করে বলবেন না যে আপনি আলিয়া বিশ্ববিদ্যালয়ে আজ থেকে নিয়ে সমস্যা হচ্ছে না, অনেক আগে থেকে হচ্ছে। MSK SSK এর মাদ্রাসার আজকে নিয়ে সমস্যা নয়। আপনারা জানেন যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস তালতলা ক্যাম্পাসের সামনে প্রায় 78 দিন অনশন করেছিল। ওখানে একজন ভদ্র মহিলা যিনি শিক্ষিকা মারা গিয়েছিলেন, সেই সময়ের কথা ইতিহাস আমার মনে আছে, কিন্তু তাদের সমস্যা এখনো সমাধান হলো না। এসেছিলেন কে? পার্থবাবু এসে জুস খাইয়ে অনশন ভাঙিয়েছিলেন, আলিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয় নামকরণ প্রয়োজনে দিয়ে দেবো, তোমরা অনশন ভঙ্গ। পার্থবাবুর হাতের জুসটা খেয়ে আমরা কি করলাম, আমরা মানে আমাদের এই ছাত্ররা অনশন ভঙ্গ করলেন, অনশন থেকে প্রত্যাহার করলেন। আজকে কোথায়? আমি বলছি না মাদ্রাসা নাম হলো না কেন, কিন্তু পরিকাঠামোটা আজকে কোথায়? তো সুতরাং এইগুলো হচ্ছে অভিজ্ঞতা আছে, আমি আপনার লিডারশিপে লড়াই করতে প্রস্তুত আছি, আমার কোনো বাধ্যবাধকতা নাই, আপনি আমার লিডার হন। কিন্তু নওশাদ সিদ্দিকী লিডার বানিয়ে কিন্তু ঘুমাবার ছেলে না, চোখ কান খুলে রাখে চলার ছেলে। আর এটাও বলবো, যারাও আমার প্রতি হয়তো ভরসা করছেন তাদেরও বলবো, চোখ বন্ধ করে ভরসা করবেন না। আমার ভুল হলে আমাকে সাথে সাথে ধরিয়েও দেবেন, কারণ আমি মানুষ, আমার ভুল হতেই পারে, কি ভুল হচ্ছে না হচ্ছে আপনারা সেটা ধরিয়ে দেবেন। অনেকেই একটা জিনিস মানে যেটা করে সেটা হলো এই যে মানে আব্বাস ভাইজানকে নিয়ে, উনিই তো পার্টিটা শুরু করলেন এবং উনি আজকে নেই, আসলে বিষয়টা কি যদি একটু আমাদের দর্শক দেখুন, উনি হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা, দলের প্রাণ পুরুষ। উনি বারবার আমাদেরকে একটা কথা বলে যে নতুন নতুন লিডার তৈরি করতে, আর বঞ্চিত সমাজের মানুষজনদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। যদি আব্বাস ভাইজান আজকে আমাদের দলের সামনেতেই থাকে,
তাহলে নওশাদ সিদ্দিকীকে আপনি বলেন 5 বছর আগে যেটা দেখেছি এখন তাহলে দেখতেও পেতেন না, একা লড়াই করার সেই সাহসটা সেটা তো আপনি দেখতে পেতেন না। তাহলে উনি ঝড়ঝাপটা যা আসবে সব আছে তো। ব্যাপারটা হচ্ছে আব্বাস ভাইজানের দলের প্রতিষ্ঠাতা, উনি তো নিশ্চিতভাবে আমাদেরকে অবজার্ভ করছেন, সবটাই দেখছেন, কিন্তু ভিজুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমাদেরকে সবসময় এগিয়ে দিচ্ছেন যে লিডার তৈরি করার জন্য, আরো বেশি বেশি লিডার তৈরি এই করার লিডার জন্য। কি 2000 মানে এই যে বিধানসভা মানে এটা আসছে, এতে কি আমরা দেখতে পাবো? আপনি তো একাই আইএসএফ না আমরা তো দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনারা যদি না দেখান আমরা কি করতে পারি। আমাদের থেকে দলিত, আদিবাসী, মুসলিম সব পিছড়ে বর্গের মানুষজনদেরকে তো আমরা ভালো অ্যাক্সেস দিচ্ছি, আমাদের প্ল্যাটফর্মে তো আমরা ভালো তাদেরকে নিয়ে প্রেজেন্ট করছি। আপনি বলুন এবারে যে লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থীগুলোকে আপনারা দেখেছেন? ঝাড়গ্রামে যাকে আমরা প্রার্থী করেছিলাম উনি একজন আদিবাসী সমাজের প্রফেসর, ঠিক লোককে নিয়ে দাঁড় করছি, আগামী দিনের এনে আমাদের লিডার। কিন্তু দুঃখের বিষয় মিডিয়া ফোকাস করছে না, সেটাকে আমরাও চেষ্টা করছি। আমরা প্রার্থী কোথায়? মথুরাপুরে যিনি এখন প্রার্থী করেছিলাম তিনি একজন অধ্যাপক মানুষ, দলিত সমাজের, জয়নগরে দলিত সমাজের একজন রিটায়ার্ড স্কুল টিচার। আপনার উলুবেড়িয়াতে আমরা প্রার্থী কাকে করেছিলাম? একজন মুসলিম সমাজের প্রাক্তন বিএসএফ এর কর্তা, সেনা এবং তিনি বর্তমান প্রফেসর। আমরা তমলুকে কাকে করেছিলাম? একজন যার চাকরি চুরি গিয়েছে এবং যিনি লড়াকু একজন মানসিকতা। তো ভ্যারাইটি আমাদের ছিল, আর এইটাই আমরা এগুলো লিডার তৈরি করবো, আগামী দিনের লিডার এগুলো। এবার মিডিয়া না ফোকাস করলে আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা আমাদের মতো, আমরা তো মানুষের কাছে পৌঁছাচ্ছি। তো আইএসএফ নিয়ে আগামী দিনে কি পরিকল্পনা আছে আপনাদের? বেশি কিছু আমাদের পরিকল্পনা নয়, আইএসএফ এর লক্ষ্য বেশি কিছু নয়, মানুষের অধিকারটাকে বুঝিয়ে দেওয়া, যে কাটমানি খাওয়া হচ্ছে এটাকে বন্ধ করা, মৌলিক অধিকারগুলো তাকে বুঝিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া। একটা নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে স্বাস্থ্যের অধিকার। যে আজকে দেখুন পাবলিক গুডস থেকে প্রাইভেট গুডসে চলে গিয়েছে কি হেলথ, টাকা না দিলে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাচ্ছে না। পাবলিক গুডস ছিল এডুকেশন, ওটা প্রাইভেটে চলে যাচ্ছে, টাকা না দিলে আপনি সার্টিফিকেট পাবেন না, টাকা দিয়ে সার্টিফিকেট বেসরকারিতে চলে যাচ্ছে। আমাদের লড়াইটা এখানে, একটা শিল্পপতির ছেলেও যে সরকারি স্কুলের থেকে সার্টিফিকেট নেবে, এতে গরিবের যিনি দিন আনে দিন খায়, দিনে 300 টাকা রোজে তারও ছেলে যাতে ওই সার্টিফিকেটটা পায়, অর্থাৎ ফ্রি অফ কস্ট এডুকেশন যাতে প্রোভাইড করা যায়, তার লক্ষ্য আমাদের। একটা গরিব মানুষের পরিবার স্বাস্থ্য পরিষেবা নিতে গিয়ে না নিঃস্ব হয়ে পড়ে, সরকার তার শপথ নিচ্ছে আমি মানুষের অধিকার বুঝিয়ে দেবো বলে, তাহলে মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য পরিষেবা হচ্ছে, সেটা বুঝিয়ে দেওয়া দরকার। তো সেটা বুঝাচ্ছে না, আমরা বুঝিয়ে দেওয়া। একজন সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু, ধর্মীয় এতে যার যেটা আছে, বর্ণগতভাবে জাতিগতভাবে যে সংরক্ষণ আছে, সেগুলো সব বুঝিয়ে দেওয়া, ওটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো আগামী দিন আমরা অবশ্যই চাই আপনি এগিয়ে যান, আরও কাজ করুন, আরও ভালো কিছু করুন। আপনারা যারা দেখছেন আপনারা কি জানতে চান এটা আমরা অল্প হলেও রিয়েলাইজ করতে পারি। তো এই যুব সমাজ, এই মানে বিশেষ করে এই লাইনের যারা আছে, হাফেজ আলেম বা এই সমস্ত মানে যারা আছে, এই একটা প্রবাদ বাক্য আছে যে পিছন থেকে একটা করে যে এটা করো ওটা করো, প্রকাশ্য আসে না। এদের বিষয়ে আপনি কি বলতে চান? যে রাজনীতিটা একটা নোংরা কাজ, কিন্তু আবার সেই ব্যক্তিগুলোই রাজনীতি নিয়ে কথা বলে, আপনি করলে কথা বলবে, আমি করলে ওরা একটা সে কথা বলে যে উনি কেন রাজনীতি করবে। এই যে পুরো বিষয়টা, এটা কিভাবে আপনি পুরো মেসেজ দিতে চান পুরো আমভাবে? দেখুন, আমি সর্বপ্রথম বলবো শিক্ষিত যুব সমাজকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। রাজনীতির চালিকা শক্তি তাদের হাতে তুলে নিতে হবে। যার যে দলটাকে ভালো লাগবে সেই দল করুক। কারো বিজেপিকে ভালো লাগলে বিজেপি করুক, তৃণমূলকে ভালো লাগলে তৃণমূল করুক, বামপন্থীদের ভালো লাগলে বামপন্থী করুক, আইএসএফকে ভালো লাগলে আইএসএফ করুক, কংগ্রেসকে ভালো লাগলে কংগ্রেস করুক, আরো অনেক দল আছে, যার যে দলটাকে ভালো লাগবে করুক। কিন্তু যুব সমাজের হাতে এসে চালিকা শক্তি তুলে নিতে হবে। চালিকা শক্তি তুলে নিলে কি হবে? আপনাদের শিক্ষিত যুব সমাজের কম্পিটিশনটা হবে। না, একটা সময় ছিল রাজনীতি মানে একটা বয়স্ক লোক, না ওটা আপনাকে দেখেই তো অনেকেই মানে শখ জাগে যে অল্প বয়সে এমএলএ হওয়া যায়। আসলে কি হবে আপনাকে বলছি, কম্পিটিশনটা হবে। যে নওশাদ সিদ্দিকী কাজটা করছে, আইএসএফ থেকে করছে, হিন্দু দল থেকে অন্যজন আছে, আমি এর থেকে বেশি করবো। আর যত আমাদের মধ্যে কম্পিটিশন বাড়বে তত রাষ্ট্র, রাজ্য, জনগণ উপকৃত হবে। আমি আহ্বানটা করবো, আসুন। আর একটা কথা অনুরোধ করছি, যারা ভাবছেন পেছন দিক থেকে রাজনীতিকে কন্ট্রোল করবো, শুধু এতটুকুই আমি কথা বলবো তাদেরকে,
দুটো মানুষের কথা আমি বলবো, দুটো মানুষের কথা বলবো। আমি তাদেরকে অপমান করব না, আমাকে খারাপ লাগে বলেই বলছি। আমি যাই বাড়ির সন্তান পীরজাদা তোহা সিদ্দিকী চাচা জানের জন্য দুঃখ লাগে আমার। শুরুতে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার জন্য 5টা মানুষের যদি অবদান থাকে, মমতা ব্যানার্জি যদি 1 নম্বরে থাকে, বাকি 2, 3, 4, 5-এর মধ্যে আমার চাচাজান তোহা সিদ্দিকী চাচাজান থাকবেন। কিন্তু দুঃখের বিষয়, তারও আজকে অবস্থানটা কোথায় দেখুন। ইউসুফ পাঠান নাকি ঈদের সম্মেলনে আসবেন বলেছিলেন, এর কেরাত প্রতিযোগিতাতে। আজকে উনি ইউসুফ পাঠান আসতে চায়নি না, আনতে দেওয়া হলো না তৃণমূলের পক্ষ থেকে, সেটাও কিন্তু বিশ্লেষণ করার ব্যাপার আছে। পেছন দিক থেকে রাজনীতি করার এটা হচ্ছে কুফল। আপনি যতক্ষণ দিতে পারবেন, আপনাকে যতক্ষণ ব্যবহার করতে পারবে, ততক্ষণ আপনাকে ব্যবহার করে নেবে, তারপরে আপনাকে ছিপড়ে করে ফেলে দেবে। তাই বলবো, যারা পেছন দিক থেকে এখনো রাজনীতি করছেন, প্রকাশ্যে আসুন, প্রকাশ্যে আসুন। আর যদিও পেছন দিক থেকে যারা করছেন, আমি তাদের বলবো, যারা প্রকাশ্যে আসতে পারছেন না, অন্তত সৎ পরামর্শ আমাদের দিন। আমরা প্রকাশ্যে রাজনীতি করছি, আমাদের রাজনীতির মধ্যে কোনটা খারাপ কোনটা ভালো দিন না পরামর্শ আমাদেরকে। আমরা তো চাইছি আপনাদের পরামর্শ। আপনারা বিভিন্ন ফিল্ডের আছেন, কেউ প্রফেসর আছেন, কেউ ডক্টর আছেন, কেউ মুফতি আছেন, কেউ মৌলানা আছেন, কেউ হাফেজ আছেন, কেউ কারি আছেন, যার যেটা মনে হবে পরামর্শ আমাদের দিন। দেখুন না আমরা সেই পরামর্শ অনুযায়ী চলতে পারছি কি পারছি না। সমালোচনা করুন, সমালোচনা করার রাইট আছে। তবে একটা কথা বলবো, এটা আমার প্রফেসর স্যার আমাকে, আমি যখন মাস্টার্স করেছিলাম আলিয়া থেকে, তিনি আমার প্রথম দিনে এসে একটা আমাকে শিক্ষা দিয়েছিল আমাদেরকে, সেটা আমি জাস্ট এটা বলবো, আমি শুধু তার কথা কনভে করে দিচ্ছি। প্রত্যেকটা মানুষের রাইট আছে সমালোচনা করার। রাষ্ট্রপতি পর্যন্ত আমরা সমালোচনা করতে পারি, কিন্তু তার একটা লিমিটেশন থাকা দরকার। আর যে বিষয়ে সমালোচনা করছি সেই বিষয়ে জ্ঞান রাখা দরকার। আমার প্রফেসর স্যার আমাদেরকে বলেছিল, সেটা আমি কিন্তু অক্ষর অক্ষর পালন করে চলি। আমি এই মাইকটা নিয়ে সমালোচনা করতে পারি, এটা হওয়া দরকার ছিল না, শুরু হওয়া দরকার ছিল, এটা ঠিক না, ঠিক আছে পারি। এই কোম্পানিকে নিয়ে সমালোচনা করব, কিন্তু এই বিষয়ে আমাকে জ্ঞানটা অর্জন করতে হবে। এটাকে মোটা করার কারণটা কি, আমাকে জানতে হবে। আপনি সমালোচনা করে দিচ্ছেন নওশাদ সিদ্দিকী দাঁড়ালে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে, আপনি করুন, কিন্তু আপনাকে ডেটা রাখতে হবে হাতে। 2019 সালে পশ্চিমবাংলা যে 18টা সিট পেয়েছিল, সে 18টা সিটে কারা দাঁড়িয়ে কতটা ভোট কেটে, রায়গঞ্জ থেকে শুরু করে আপনার বনগা থেকে শুরু করে কারা কি করেছিল, সেটা জানতে হবে। আপনি সমালোচনা করছেন নওশাদ সিদ্দিকী দাঁড়ালে নাকি বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে। 2019 সালে নওশাদ সিদ্দিকীরা ছিল না, 2021 সালে জাস্ট রাজনীতির ময়দানে এসেছিলাম। আমরা যে কটা সিটে প্রার্থী দিয়েছি, সে কটা সিটে বিজেপি কটা জিততে পেরেছে, বাকি যে 77টা তৃণমূল ক জায়গায় সুবিধা করে দিয়েছে, সেই ডেটাটা হাতে নিয়ে বলুন আমাকে, সমালোচনা করুন না, আমি তো না বলছি না, কিন্তু গঠনমূলক সমালোচনা। আচ্ছা, নওশাদ সিদ্দিকী থাকলে বিজেপি চলে আসবে। অসমে নওশাদ সিদ্দিকী ছিল, ত্রিপুরাতে নওশাদ সিদ্দিকী ছিল, আপনার রাজস্থানে নওশাদ সিদ্দিকী ছিল, উত্তরপ্রদেশে নওশাদ সিদ্দিকী ছিল। ব্যাপারটা হচ্ছে এটা খাইয়ে দেওয়া হয়, আমরা খেয়ে নিচ্ছি। তো সমালোচনা করুন, ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসিজম এনিবডি, কিন্তু আপনার সেই বিষয়ে জ্ঞানটা রাখতে হবে। এইটাই আমার অনুরোধ। যারা প্রকাশ্যে সমালোচনা করছেন বা যা করছেন করুন, আমার কোনো সমস্যা নেই, ব্যক্তিগত আমি বলতে পারি। আমি অনুরোধ করব গঠনমূলক সমালোচনা হোক। আচ্ছা, এই দীর্ঘদিনের যা রাজনীতি, যা কিছু আপনি দেখেছেন এই পুরো বাংলার বুকে, এই চাকরি নিয়ে বলেন, ওবিসি নিয়ে বলেন, বা মাইনরিটিদের হতে পারে, সেটা মুসলিমদের হতে পারে, দলিত মুসলিম আদিবাসী উভয়ের হতে পারে, এই যে ভোট ব্যাংক, সব কিছু মিলিয়ে সব সমস্যার একটা সমাধান এই রাজনীতিতে আপনি দেখছেন। আমি যদি আপনাকে 5 মিনিট টাইম দেই যে এটা সমাধান কি আছে, আপনি যেটাই বললেন কোনটা, এই যে আমাদেরকে নিয়ে ভোট ব্যাংকের একটা রাজনীতি, এই যে আন্দোলন করা, এগুলো অবসান কিভাবে ঘটবে, এটা যদি আম জনতাকে একটু দেখুন, আমি বলবো এক কথায় উত্তর দেবো, নিজেকে চিনুন। আচ্ছা, নিজেকে যদি আমি চিনতে পেরে যাই, এই অবসান ঘটে যাবে, অবসান হয়ে যাবে। আজকে নিজেকে আমি চিনতে পারছি না বলে আজকে আমি এগুলো সাফার করছি। নিজের ক্ষমতা যখনই আমি জানতে পারবো এগুলো, তাহলে
আর সাফার করতে হবে না। আমি দেখবেন বক্তব্য দিতে গিয়ে, বিভিন্ন মিটিংয়ে গিয়ে, মিছিলে গিয়ে, যেখানে যাই, আমি মানুষের রাইটস, অধিকার নিয়ে কথা বলি, জানার চেষ্টা করি। এই জন্যই মানুষ যদি তার অধিকার জেনে যায়, অধিকার তার বাড়িতে এসে পৌঁছে যাবে। আপনি, আমি, আপনার, আমার অধিকার জানতে পারছি না বলে নাটক হচ্ছে। কি বলছে আপনাকে, আমাকে, তোকে আমি আবাস যোজনার বাড়ি দেবো, কিন্তু আমাদের মিটিংয়ে তোমাকে হাঁটতে হবে, মিছিলে তোমাকে যেতে হবে। কেন? এ যদি উল্টে বলে যে তুমি হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, তুমি রাজ্যের দায়িত্বে আছো, আমি কেন বাড়ি পেলাম না, আমার মৌলিক অধিকার বাড়ি পাওয়াটা, আমার মাথার উপর ছাদ নাই কেন, এটার উত্তর দাও। প্রশ্ন করলে কিন্তু ওই কোশ্চেন করছো, বাড়িটাকে বুঝিয়ে দাও, নাহলে ভোটটাও পাবো না। তো এই অধিকার তা আমাদেরকে নিজেকে জানতে হবে, আমার ক্ষমতাটা কতটা। আজকে যদি মুসলমান প্রশ্ন হয়, 27% মুসলিম ভোট পশ্চিমবাংলাতে। এই মুসলিম ভোটের হেভি অংশ শাসকের কাছে যাচ্ছে। আমার ঈর্ষা হচ্ছে না, আমি বলবো শুধু এত কথাই, সপ্তাহে যদি দেয়, আমি যার চেয়েছে সে যাচ্ছে, কিন্তু এটা যাওয়ার ফলে আপনি কি ফিডব্যাকটা পাচ্ছেন, কি পরিবর্তে পাচ্ছেন, এটা ভেবে একবার ভোটটা দেন তো। একবারের জন্য এই ভোটটা শাসকের বিপক্ষে দিক, একবারের জন্য যদি এই ভোটটা শাসকের বিপক্ষে দেয়, আমি কথা দিচ্ছি এখানে, এই আপনার স্টুডিওতে বসে বলছি, অধিকার বাড়িতে চলে আসবে, চাকরি পায়ে ধরে নিয়ে যাবে, স্বাস্থ্য শিক্ষা বাড়িতে পৌঁছে যাবে। আমি আপনাকে বলে চ্যালেঞ্জ করে যাচ্ছি। কি দেখছি সেটা আমার এসে যাচ্ছে যখন, আর দরকার কি আমার। আজকে আদিবাসী সমাজের ভোট প্রায় 7%-এর কাছাকাছি। আমার আদিবাসী ভাইয়েরা নিজের অধিকার চিনতে পারছে না, নিজেকে বুঝতে পারছে না। শুধু ওই ভোটের সময় এসে একটু আদিবাসীদের সাথে একটু নৃত্য পরিবেশন করে দিচ্ছে, আরে এই তো আমার জানি। সে যদি একটা জায়গায় একবার ওই শাসকের বিপক্ষে যদি ভোটটা দেয়, যে কোনো শাসকের বিপক্ষে, অধিকারটা বুঝে যাবে। এসটি কোটাতে নন এসটিরা চাকরি করতে পারবে না, বলে এসটিদেরকেই চাকরি দিয়ে, নাহলে ভোটটা দেবে না। ঠিক একইভাবে দলিত পশ্চিমবাংলায় হেভি অংশের আছে। আজকে দেখুন এসসি কোটাতে নন এসসিরা চাকরি করছে, কেন? নিজেকে চিনতে পারছি না বলে। নিজে, এই যে বললেন না 5 মিনিট নয়, আমার একটাই বাক্যে উত্তর হচ্ছে, নিজেকে যদি চিনতে পারি আমরা, আমার অধিকার আমার পেয়ে যাবার। অন্যথায় ও 40 বছর করে 60 বছর 100 বছর ধরে দেখুন, আমি যদি পাহাড়ে মাথা ঠুকি, লাভ কিছু হবে? পাহাড়কে একটুও আমি টলাতে পারবো না, আমার মাথা ফাটবে, আমি ক্ষতি হবো। তাহলে আমাকে অল্টারনেটিভ কিছু ভাবতে হবে। সেই অল্টারনেটিভ ভাবনার জন্য আমি এটা জোর গলায় বলতে পারি, আইএসএফ প্ল্যাটফর্ম। আসুন আইএসএফের ছায়াতলে অল্টারনেটিভ ভাবনা দেব। প্রসঙ্গ আসছে, আমি শুধু একটা উদাহরণ দেব। আজকে পরিযায়ী শ্রমিকের জন্য কোন জেলা বিখ্যাত? মুর্শিদাবাদ। এক কথায় প্রথমে আসবে মালদা, দিনাজপুর, 24 পরগনাতে, হাওড়া থেকেও এখন হয়ে যাচ্ছে, হুগলিতে হয়ে যাচ্ছে, ছেয়ে যাচ্ছে এবার। তো আমি রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিলাম, আমাদের এমন একটা রাজ্যে বসবাস করি, এক একটা জায়গায় এক একটা জিনিসের কিন্তু খুবই উৎপাদন বেশি। সবজির কথা যদি বলি, ফলমূলের কথা বলি, কৃষিকাজের কথা বলি, মালদা মুর্শিদাবাদে লিচু আর আমটা ব্যাপকভাবে হয়, পাটও হয়, পেঁয়াজও হয়। আমরাও খাই তো। এই আপনি আজ 10 যখন বলছেন ভাইজানের জন্য জুস আনতে, যে কোনো ব্র্যান্ডের খাচ্ছে, ব্র্যান্ডটা দেখেন ফরেন ব্র্যান্ড, ইন্ডিয়ান আমাদের নয়, বা আমাদের বাংলার নয়। আমি রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিলাম যে এই লিচু আর আম, আমরা এতে কি আমরা আমাদের প্রোডাক্ট তৈরি করি, জুস তৈরি করি, জেলি তৈরি করি, জ্যাম তৈরি করি, যেখানে আনারস আছে, যেখানে পেয়ারা আছে, বিভিন্ন জায়গায় আমরা ইন্ডাস্ট্রি সেট আপ করি। মালদা মুর্শিদাবাদ যদি ইন্ডাস্ট্রি সেট আপ করি, হাজার হাজার ছেলে কাজ করবে, লোকাল ছেলে কাজ করবে, রাজ্যে রাজস্ব আসবে, আমাদেরকে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হবে না, লাশ হয়ে বাড়ি ফিরতে হবে না। তো এই বিকল্পের কথা। এবার রাজ্য সরকার বলে টাকা নাই, আমি সেটাও বলেছিলাম 51% শেয়ার রাজ্য সরকারের কাছে থাকবে, 49% শেয়ার পাবলিকের হাতে চলে যাবে। কেমন পাবলিকের হাতে যাবে? 5,000 থেকে 5 লাখ পর্যন্ত একটা ভোটার কার্ড বা একটা হেডে একটাই শেয়ার কিনতে পারবে। কারণ আদানি আম্বানি আপনার মতো শিল্পপতি যারা আছেন, আরও যারা আছেন, যারা আছেন, তারা টোটাল শেয়ার কিনে নেবে। তো বলে 49% আমি নিয়ে নেবো, কিন্তু ওটা হবে না, ওটা করতে দেওয়া যায় না। কি করতে চেয়েছি, আমার যেটা পলিসি ছিল, মানে আগামী দিনে আসলে আমরা এই ধরনেরই করবো, যে 5,000 টাকাতেও শেয়ার কিনতে পারবে, 5 লাখেরও শেয়ার কিনতে পারবে, আপনার যেমন রুচি আপনি কিনবেন।
আপনার সামর্থ্য আছে 5 লাখের শেয়ার করেন, আপনি একটাই পারবেন কিনতে, আপনার সামর্থ্য 5,000-এর, আপনি কিনুন। কি হলো তাহলে? পাবলিকের সাথে সরকারের একটা প্যাচ আপ তৈরি হলো, একটা একটা সম্পর্ক তৈরি হলো। আজকে সরকারের সাথে কি পাবলিকের সম্পর্ক আছে? ঘোড়ার ডিম আছে। আজকে কোন একটা হোক না, অন্যায় হবে, কেন্দ্র সরকার আমাদের সাথে কিছু করুক, কোনো পাবলিক রাস্তায় নামবে না। অন্যায় করলেও কোনো রাস্তা, কারণ কি বলুন তো, সেই সম্পর্কটা তৈরি হয়নি। 1 নম্বর সম্পর্ক তৈরি হতে। দ্বিতীয় হচ্ছে, আপনি আমি ওই ইন্ডাস্ট্রি যদি নাইট গার্ডে হয়তো চাকরি করছি, আমারও 5,000 টাকা দিয়ে হয়তো শেয়ার কেনার ক্ষমতা আছে, তাহলে আমি কাজে ফাঁকি দেব না, কারণ আমি জানি আমার একটা শেয়ার কেনা আছে, লাভ্যাংশ আমার ওখান থেকে আসবে। আমার তাহলে কি কি জেনারেট হলো? রাজস্ব আসলো, কাজ পেলো, আমি কাজ পেলাম, আবার আমি সরকারের একটা পার্ট হলাম, আমি দায়িত্বশীল নাগরিক হয়ে উঠলাম। এই অল্টারনেটিভ পলিসি আইএসএফ দিচ্ছে, কিন্তু সেটা সরকার গ্রহণ করছে না। আর একটা প্রসঙ্গ বলি, আজকে সুন্দরবনকে আমরা সাজাতে পারিনি। হ্যাঁ, একটা সিজনে সুন্দরবনে প্রচুর মানুষ ঘুরতে যায়, লঞ্চ ফঞ্চ করে যায়, একটা আনঅর্গানাইজ ওয়েতে যদি আমরা সুন্দরবনকে ওয়ার্ল্ড ক্লাস ট্যুরিজম স্পট বানাতে পারি, আমরা ওয়ার্ল্ড ক্লাস ট্যুরিজম স্পট বানাতে পারি, এখানে ডলার আসবে, বিদেশের মানুষ সুন্দরবনে ঘুরতে আসবে, সেই রকম ভাবে তৈরি করতে পারি। তো বনমন্ত্রী তো জেলে, কে করবে? আছে এখন অন্য আছে ওর মধ্যে, না ওটা সেচ মন্ত্রী, অনেকটা ডিপার্টমেন্ট আছে, ইরিগেশন, ওয়াটার অ্যান্ড আছে, সব অনেকটা ডিপার্টমেন্ট আছে, তো আমরা সাজাতে পারি। কিন্তু এই পলিসিগুলো নেয় না, এই পলিসি অল্টারনেটিভ আমরা দিতে চাই। তো এটা অবশ্যই আপনার রাজনৈতিক যে পরিকল্পনা, আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আপনি আরও এগিয়ে যান, আরও কিছু কাজ করুন, বিশেষ করে পুরো বাংলার এই যুব সমাজের জন্যে। আপনি বললেন যে আস্থাটা আমার উপরে রাখতে পারে বাংলার মানুষ, এটা মানে লাখ টাকার প্রশ্ন। চোখ কান বন্ধ করে রাখার কথা আমি বলিনি, কিন্তু চোখ কান খুলে রাখবেন, আমার যদি ভুল হয় কাজের মধ্যে সেটাও ধরিয়ে দেবেন। তো এই লাখ টাকার প্রশ্ন, এর থেকেই একটা কথা যেটা পুরো বলবো ভাইজান, সেটা হলো এই যে যে এলাকার যে পুরো মানুষগুলো, আমরা একটা অপবাদও অবশ্যই আপনার মানে প্রত্যেকটাই আমরা করবো না, একটা অপবাদ আপনার নামে আছে, সেটা হলো অনেকে রাজনীতি করতে গিয়ে মানে কিছু হয়েছে, জেল জরিমানা, ওটার নাকি আপনি খেয়াল রাখেন না, এটা কতটা সত্য? দেখুন, যদি আমি আপনাকে বলতে পারি 100% আমি দায়িত্ব নিয়ে বলি, আমাদের কাছে খবর এসেছে, তাকে আমরা রিলিফ দিইনি, একটা দেখাতে পারবেন না। এক জোর গলায় বলছি, আমাদের কাছে খবর এসেছে, আমরা রিলিফ দিইনি, একটাও দেখাতে পারবেন না। এবার কেউ যদি ধরুন না কোনোভাবে সমস্যায় পড়েছে, যদি আমাদের কাছে তারা খবর না পাঠায়, সবটা তো আমাদের পৌঁছানো সম্ভব নয়, বা আমরাও খবর পেয়ে চুপ করে আছি, এই ধরনের কোনো ঘটনা আমাদের ঘটে। অবশ্যই সেই সাপোর্টটা আছে, কারণ আমরা এইটুকু বলি যে আমাদের কর্মী সমর্থকদেরকে মিথ্যা কেস দিলে ভয় পাবে না, আইন হাতে তুলে নেবে না, আর যে আইন হাতে তুলে নেবে আমার থেকে বড় শত্রু কিন্তু তার কেউ হবে না, এটাও বলি। আইন হাতে তুলে নেবে না, মিথ্যা মামলা দিক, তোমাকে কোর্টে তোলার আগে আমাদের কাছে খবর পাঠাবে, আমাদের উকিল কোর্টে রেডি থাকবে জামিনের জন্য। তো অনেক কথা, অনেক আড্ডা, অনেক কিছু আমরা জানলাম এবং সে শুনলাম, মানে বিশেষত মানে কিছু এমন কিছু প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো অন্যান্য মিডিয়া মনে হয় কেউ অতটা হ্যাঁ মানে সে খুলে করে না। তো যে সমস্যাটা অনেক পুরো মানুষের ভিতরেও কিন্তু আছে, যে আমরা আইএসএফ করব, আমরা তো এই জামাত করি, ওই দল করি, বা অমুক জায়গায় যায়, এই যে পুরো বিভিন্ন রকম এক এক জায়গায় গিয়ে মানে হচ্ছে এক এক রকম, পুরো বাকি ব্যক্তি নওশাদের প্রতি একটা ভালোবাসা, একটা আন্তরিকতা কিন্তু আছেই। তা এই সব কিছু মিলিয়েই 2000 যে পুরো বিধানসভাটা আসছে, 21টা তো গেল, এতে আপনাদের কি নতুন কি পরিকল্পনা বা কি দেখুন, আমরা তো নিশ্চিতভাবে ভোটের আগে আপনাদের মাধ্যমে হয়তো সম্প্রচারিত হতে পারে, আপনারা যদি দেখানো চান আমাদের আগামীতে কি কি করতে চাইছি সেগুলো বলবো। তবে একটা কথা আজকে বলে যাচ্ছি, আমাদেরকে বাংলার মানুষ সুযোগ দিলে মদ বন্ধ করে দেবো। ইমাম ভাতা, ইমাম ভাতাটা তো নাটক হচ্ছে, এটা নিয়ে ওয়াকাফ প্রপার্টিটা যেটা আছে সেটাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা হয়, ইমামদের 10,000 টাকা করে মাইনে কম করে দেবে ওয়াকাফ বোর্ড থেকে। আজকে তো নাটক হচ্ছে, 3,000 দিয়ে তো ইমামদেরকে রাজনীতি দলের ক্যাডার বানানোর চেষ্টা করছে। আপনি কেরালাতে চলে যান, কর্ণাটকা চলে যান, তামিলনাড়ু, মহারাষ্ট্র, দিল্লি দেখুন, হরিয়ানা দেখুন,
বিজেপি শাসিত অনেক কটা রাজ্য আছে তার মধ্যে ইমামদের সাম্মানিক ভাতা দেখুন 15,000 18,000 পর্যন্ত আছে। মহারাষ্ট্রে সম্ভবত 18,000 টাকা ইমাম সাম্মানিক ভাতা আছে। আচ্ছা, বাংলাতে 3,000 দিয়ে, তো এইটা থেকে কাটিয়ে উঠতে হবে। আমি ইমাম ভাতা যখন প্রসঙ্গে খেয়াল আছে, প্রথম সারির একটা পত্রিকাতে এসেছিল ইমামদেরকে 2 কাঠা না 3 কাঠা করে জায়গা দেওয়া হবে, তাদের বাড়ি বানিয়ে দেওয়া হবে, তাদের ছেলে মেয়েদের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিয়েছিল। আজকে কটা ইমাম পশ্চিমবাংলা 3 কাঠা জায়গা পেয়েছে বা 2 কাঠা জায়গা পেয়েছে বলতে পারবে তো? আর স্বঘোষিত ইমাম যে কাউন্সিল হ্যান ত্যান কত কি নাম দিয়ে বড় বড় ইশতেহার মাঝে মধ্যে বেরিয়ে যাচ্ছে, একে ভোট দেন তাকে ভোট দেন, তাদের কাছেও প্রশ্ন করতে চাইছি, এগুলো নিয়ে প্রশ্ন করুন। আজকে ইমাম ভাতা দিয়ে তো মুসলিম জাতিটাকে প্রসঙ্গ যখন এসছে পুরো তো শোষণ করছে, শুধুমাত্র ইমাম ভাতাটা দেখিয়ে মুসলিম জাতিকে শোষণ করছে। ইমাম সাহেবদের উচিত হবে, আমি মনে করি, তাদের প্রত্যাখ্যান করা, যে 3,000 দিয়ে ভিক্ষা দিয়ে হবে না, 10,000 করে দেওয়া হোক, 8,000 করে 5,000 করে দেওয়া হোক, আর মুসলিম জাতির বাকি যে সমস্যাগুলো আছে সেগুলোকে নোটিশ করা হোক। এগুলো নিয়ে অনেকবার আন্দোলন হয়েছে, দিন শেষে রুটি আর কলা খেয়ে সবাই কলকাতা থেকে পুরো ফিরেছে। তো এটা একটা দিক। তো আর কি কি পরিকল্পনা আছে? আছে অনেকই, একটু যদি আমাদের শোনাতেন। দেখুন, ওগুলো তো আমাদের পার্টি ইন্টারনাল ব্যাপার, যেগুলো আলোচনা হবে। মানে 11,000 সে মাদ্রাসা কি আর কোনোদিন হবে ওয়েস্ট বেঙ্গলে? 11,000 তো মিথ্যা প্রতিশ্রুতি, তো অসত্য কথা বলেছেন। 12,000-এর ওপরে ভ্যাকেন্সি হয়ে গেছে। 614টা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল যখন এই সরকার হ্যান্ড ওভার হয়। তারপরে কটা করেছে, তারপরে কটা ইংলিশ মিডিয়াম মাধ্যম মাদ্রাসা করেছে। সেই মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। সেখানে যে ম্যাক্সিমাম টিচার আছে, কন্ট্রাকচুয়াল টিচার আছে, সেই টিচারদেরও মাইনে ঠিকঠাক হচ্ছে না, আমি আপনাদের বলে রাখছি। এমএসকে এসএসকে অবস্থা কোথায়, করুণ অবস্থা। আপনারা জানবেন, হয় এমএসকে বা এসএসকে ঠিক এখন গুলিয়ে ফেলছে, এই মুহূর্তে আসছে না, বাচ্চাদের মিড ডে মিল দেয় না। আর কদিন আগে মাননীয়া কি বলেন, খারিজি মাদ্রাসার বাচ্চাদের খাবার দেবে। খারিজি মাদ্রাসায় প্রায় 20 লক্ষ বাচ্চা আছে, ওটা। আর এমএসকে বা এসএসকে এখন ঠিক আমি দুটোই জন্য বলছি, দুটোর মধ্যে একটা কত 40,000 বাচ্চা আছে, 50,000, 1 লাখ ছেলে মেয়ে আছে, ওদের খাবার দেয় না, বইপত্র দেয় না। উনি খারিজি মাদ্রাসা নিয়ে ভাবছে শুধু ভোট ব্যাংকে ধরে রাখবে বলে। এগুলো বলে বলি আমার পরে এত রাগ। জি, তো ভাইজান অসংখ্য ধন্যবাদ। আপনি আওয়ার ভয়েজে এতটা টাইম দিয়েছেন, এতটা সময় দিয়েছেন, আপনাকে আওয়ার ভয়েজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনি আমাদেরকে নিয়ে, পুরো বাংলার মানুষদেরকে নিয়ে এগিয়ে যান, এইভাবেই কথা বলেন। মানে শুধু আমাদের রাজ্য না, আপনি রাজ্যের বাইরে গিয়েও মানে এই বাংলার পুরো প্রতিনিধিত্ব করেন। তো একদম শেষ, আওয়ার ভয়েজের জন্য কি বার্তা আপনি দিচ্ছেন, যেহেতু আমাদের এটা নতুন পথ চলার শুরু? বার্তা এটাই দেব যে স্বতন্ত্রতা বজায় রেখে কাজ করবেন। আপনার সাথে আমার সুসম্পর্ক থাকতে পারে, আপনার সাথে আমার শত্রুতাও থাকতে পারে, স্বাভাবিক। আপনার যে লক্ষ্য, কোনোভাবে বায়াস না হয়ে নিরপেক্ষতা বজায় রেখে একটা নিরপেক্ষতা বজায় রেখে মানুষকে, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে আপনাদেরও যে ভূমিকাটা অগ্রণী ভূমিকা হোক, এটা চাইব। আর দর্শক বন্ধুদের বলবো, এই আওয়ার ভয়েস চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এদেরকে আরও ভালোভাবে এই ধরনের অনুষ্ঠান করার জন্য উৎসাহিত করবেন। অসংখ্য ধন্যবাদ।